থেকে বড় যে সম্পদটা রয়েছে সেটা হিমালয় না। তার মানে কি, যে ইন্টারভিউটা নিচ্ছেন যদি দেখা যায় যে তারই কথা পুরোটা আর বাকিটা যেটা খালি হ্যাঁ বা নাতে রয়েছে, তাহলে আমি কতখানি তাকে জায়গা দেবো, কিভাবে দেবো, কোন কোশ্চেনে যাব, সেটাও মাথায় রাখতে হবে। নেক্সট, মাল্টিপল কোশ্চেন। মাল্টিপল কোশ্চেন কাকে বলে? ওই যে বলে না যে একদম মানে অনেক সময় হয় যে ইন্টারভিউ যিনি নিচ্ছেন তার অনেক জড়তা থাকতে পারে, উল্টো দিকে যিনি বসে আছেন তাকে তিনি ভাবছেন এমন কিছু, সেই ইন্টারভিউটা কিভাবে করা যেতে পারে। মানে পরপর প্রশ্ন, তাকে প্রশ্নটা এমন হতে পারে, যখন আমরা প্রথম ইন্টারভিউ নিচ্ছি হতে পারে ইউরো এমিশন নর্মস, মানে এখন হয়তো ইউরো 5 যাচ্ছে, ভারত স্টেজ 2 যাচ্ছে, আমি ব্যাক রিমাইন্ড আরো 10 বছর আগে পিছনে চলে যাচ্ছে। মানে আমি কোশ্চেন করছি, ইন্টারভিউ করবো 1 2 3 4 5 6 7 8 9 10 10টা কোশ্চেন। আমি যাকে প্রশ্ন করছি সেই প্রশ্ন করছি, যখন তাকে প্রথম প্রশ্নটা বললাম আমি কিছুই শুনছি না ফিলোমেনার মতো, যখন সে থামবে তখন আমি জানবো যে সেকেন্ড কোশ্চেনটা করতে। সেকেন্ড কোশ্চেন করলাম, যখন সে থামবে তখন থার্ড কোশ্চেন, এরকম ভাবে 5 নম্বর কোশ্চেন যখন করলাম তখন যা দিচ্ছি আমি ইন্টারভিউ, সে বলবে এটা তো আমি 3 নম্বর কোশ্চেনের সাথে উত্তরটা দিয়ে দিচ্ছি। কোশ্চেন হোমওয়ার্ক যেমন করার সময় আমি কতটা যাব, কিভাবে যাব, সেটা যেমন রয়েছে, সেইটা করতে করতে হচ্ছে যে আমার এক্সট্রা কোশ্চেন কিন্তু আসতে পারে, আমি কতটার মধ্যে আমি ইয়ে করবো সেই জায়গাটাও আমাকে ভাবতে হবে। ঠিক আছে, নেক্সট, মাল্টিপল কোশ্চেন আরেকটা উদাহরণ দিই। মাল্টিপল কোশ্চেন আপনি এটা করেছেন, আচ্ছা যদি এরকম হয় যে ইনফরমেশনাল ইন্টারভিউ, ইনফরমেশনাল ইন্টারভিউ কিরকম, ওই যে ট্রেনটা এটা করবে ওটা করবে, আছে গ্যাস, গ্যাস যদি পুজোর সময় যদি গ্যাস লিক হয় তাহলে সেই গ্যাসটা কিভাবে কখন খবর দেবে, তখন তো গ্যাস কর্তৃপক্ষ তো ছুটি থাকবে, উঠ থাকবে। হ্যাঁ, না আমাদের 3টে গ্যাস, যেটা HPOCL, HPCL, IOCL এবং হচ্ছে BPCL, জানো তো, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল আর হচ্ছে ভারত পেট্রোলিয়াম, এই 3টে অয়েল কোম্পানি তারা একটা সূত্রে এসে একটা যেটা করেছে সেইটাকে হচ্ছে যে একটা টোল ফ্রি নাম্বার করেছে। এই টোল ফ্রি নাম্বারটা মনে রাখবো কি করে, বঙ্গভঙ্গের পরের বছর মানে 1906 ফোন করলেই আগুন লাগবে চলে আসে। মানে যদি এটা না হয় 1906 এ তুমি ফোন করো, যদি এটা না হয়, বা আমি টাকা রেখেছি ব্যাংকে, কনজিউমার কেস হচ্ছে, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 আমি বললাম এই রেখেছে, ট্রেনে গেছি, ট্রেনে আমাকে টাকা ফেরত দিচ্ছেন, ঠিক আছে, অনেক চিঠি যাওয়ারই পর ট্রেনটার টাকাটা যখন এলো তখন দেখলাম যে টাকাটা ছিল সে টাকাটাই দেবো, আমার তো 42 দিন ছিল, তো আমার ইন্টারেস্ট কোথায়, আমি টাকাটা ফেরত দেবেন, হ্যাঁ আমাদের টাকাটা ফেরত দেওয়ার নিয়ম আছে, তাহলে কি ইন্টারেস্ট সহ দেবেন ব্যাংক ইন্টারেস্টে? মানে এই যে পর পর পাল্টা প্রশ্ন, এটাতে এমন হয় কখনো যে যার আমি ইন্টারভিউ নিচ্ছি সে দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন ভুলে যেতে পারে, বা সে যে কোশ্চেনটা নিল যেটা বলতে গেল যেটা ভালো উত্তর দেবে সেটাই বললো। এর মধ্যে একজন কলার এসছে, সিটিজেন স্ট্র্যাটেজি প্রোগ্রাম হচ্ছে রিগার্ডিং পোস্ট অফিস, যে আমি কনট প্রেস থেকে একটা ইয়ে কিনেছিলাম, সার্টিফিকেট কিনেছিলাম, সেটা কি আমি এখন কাকুর কাছে এসে বানাতে পারি? এটা একটা প্রশ্ন। এরই মধ্যে একজন ফোন করলেন, হ্যালো আমি অমুক জায়গা থেকে অমুক বলছি, আমার একটা চাকরির পরীক্ষা এসেছিল, সেই চাকরির পরীক্ষার আমি চিঠিটা পাইনি, যার জন্য আমি চাকরিটা পাইনি। আবার একটা প্রশ্ন এসছে, এইবার গেস্টকে আমার একটা প্রশ্ন করা ছিল, দুটো ফোন করে নিয়েছি, দুটো প্রশ্ন এসছে, এবার আমি প্রশ্ন করব। এইবারে যেটা হলো, আমি আবার একটা ফোন এলো তার প্রশ্নের উত্তর দিয়ে, এবার গেস্ট জিজ্ঞাসা করলো ওই আগের জন কি বললেন প্রশ্নটা, যদি এটা ভিজুয়াল মিডিয়া হয় মুখটার এক্সপ্রেশনটা ধরা পড়ে যায়, যার জন্য কে কি প্রশ্ন করলো, কোথাতে করলো, কিলোমেলা মাইক নেই কিন্তু। আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, আপনি এইভাবে তৈরি করেছেন। মানে যখন নেই, মানে এটা যদি ভিজুয়াল হয় তখন তাকে রিয়াকশন যেমন দেওয়া দরকার, অডিওতে শব্দটাকে আমি আছি কিন্তু মাইক তুমি কিনে নিয়েছো, মাইক তুমি কেড়ে নিয়েছো, তুমি বলে যাচ্ছ, কিন্তু আমার ওই হ্যাঁতে আমার শব্দ যাচ্ছে যে আমিও আছি, ঠিক আছে, সেরকম ভাবে ইয়ে করতে হবে। লিডিং কোশ্চেন, লিডিং কোশ্চেন আমি কিভাবে করবো, কখন করবো, কোন সময় করবো, এই লিডিং কোশ্চেনের মধ্যে দিয়েও হাই উঠছে, আবার একটু এক্সারসাইজ হয়ে যাবে। স্টপ, স্টপ, বন্ধ, দুজনকে চলে শতবিশে চলে আসো, আর ইবনে চলে আসো, এরপরে কে হাই তুলবে সেটা খালি দেখার। চলো, হ্যাঁ বলো, হ্যাঁ চলো, একটা টপিক দেওয়া হচ্ছে,
ঠিক আছে? নাটক দেখো খুব কম, ঠিক আছে। এই কমিউনিকেশনের ক্ষেত্রে আরেকটা প্রিন্সিপাল যেটা আছে সেটা হয়তো অন্য কেউ পড়াবে, সেটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল বলে, সেটা হচ্ছে কিস থিওরি, কিস KISS, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। ইন্টারভিউ ক্ষেত্রেও তুমি নাটক দেখো? হ্যাঁ দেখি। নাটক আমার দেখতে এত ভালো লাগে না, নাটক কি বলবো, আমি সেই যে নাটকটা দেখেছিলাম সেই নাটকটা কি সুন্দর, সবার সাথে মিলে গেছিল, একদম ফ্যামিলির সাথে। নাটকটার নাম কি? নাটকটার নাম, নাটক কে করেছিল? কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। আমাকে জিজ্ঞেস করবে, আমি জিজ্ঞেস করবে, তারপরে করবো। আচ্ছা, তাহলে ইন্টারভিউর ক্ষেত্রেও যদি সেরকম করা যায়, তোমাদের একটা পছন্দের বিষয় সেটা হচ্ছে গরম পড়েছে, ভালোবাসার বাসায় স্বস্তির পরিবেশ। ভালোবাসার বাসা মানে জানো তো, আমি এসি রাখবো না, তার জন্য কি করা যেতে পারে সেই, ঠিক আছে? সহজ রাস্তা। হ্যাঁ, হিন্দি ইংরেজি যাই করো সবাই বুঝতে পারবো, ঠিক আছে? মুখোমুখি বসে নাও দরকার হচ্ছে। একটা টপিকটা হচ্ছে আমরা এই যে গরম পড়েছে, ভালোবাসার বাসায় আমার ঘরে কিভাবে আমি স্বস্তি রাখবো, এসি লাগাবো না, ঠিক আছে? মানে এটার মধ্যে পরিবেশের পার্ট বা অন্যান্য সবই আসছে। ও হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার উত্তর দেবে, ঠিক আছে? ভালোবাসার বাসা, ভালোবাসার বাসা, ভালোবাসার বাসা মানে আমি একটা বরকে ভালোবেসে বানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তার বলো রক্তদানটা জানো তো, ব্লাড ডোনেশন। আচ্ছা, বলো। তো আজকে আমাদের সাথে একটা আবার তো আজকে আমাদের সাথে আমাদের गेस्ट করলো, हिंदी से बोलो। हाँ। तो आज हमारे साथ हमारे गेस्ट है एक इंजीनियर शतुविशा। हमारे साथ इस गर्मी में जो आप कलकत्ता में इतना 35-40 डिग्री की गर्मी हो रहा है, तो उसमें थोड़ा हमें थोड़ा हेल्प करने का, गर्मी में थोड़ा ठंडक महसूस करने के लिए थोड़ा हमें कुछ बताना चाहते हैं। हम थोड़ा इंटरव्यू ले रहे हैं उनसे, वो हमें बताएंगे हमें क्या क्या करना चाहिए। तो आपसे हम पहले ये क्वेश्चन पूछना चाहेंगे कि इस गर्मी में हम पहले घर में इस गर्मी में हम लोग घर में क्या क्या स्टेप्स होना चाहिए जिससे थोड़ा राहत मिले हमारे शरीर को, क्या आप बता पाएंगे? আমরা কোনো ল্যাঙ্গুয়েজ দেখছি না, তুমি স্পন্টেনিয়াস নিচ্ছ কিনা, যেটা আগে স্লাইডে আমরা পড়িয়ে এসেছি, তোমার ফ্লো আছে কিনা, তুমি ওই সব রেকর্ডেড যদি প্রোগ্রাম হয় সেই একগুলো কেটে তোমার মালা তোমার গলায় দিয়ে দেবে, ঠিক আছে? মানে কথা বলাটার ক্ষেত্রেও সেইটা আছে কিনা, সেইটা ফ্লো আছে কিনা, বলে যাও। প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা যে রাস্তাঘাটে বিভিন্ন রকম গাছ কেটে বাড়ি বানাচ্ছি, তো সেইগুলোর ক্ষেত্রে একটা মানে যে জায়গাটা আমাদের প্রয়োজন নেই বাড়িটা বানানো, সেই জায়গায় আমাদের গাছ লাগাতে হবে। এবার বাড়ির প্রসঙ্গে আসতে গেলে বাড়িতে আমরা বিভিন্ন ধরনের ছাদে বা বারান্দায় নিজেদের থাকে সেখানে আমরা বিভিন্ন গাছ লাগাতে পারি। আমরা এসি, ফ্রিজ এগুলোর ব্যবহার তো এখন, যেহেতু এখন মানে সায়েন্স ভীষণ রকম ভাবে আপডেটেড হচ্ছে, সেহেতু আমরা ফ্রিজ, এসি এগুলো ছেড়ে মানুষ মানুষ থাকার কথা ভাবছে না। তো আমরা সেদিকটা থেকে এগুলোকে মানে মিসইউজ না করে আমরা যতটুকু কম পরিমাণ ইউজ করা যায় সেটা ভেবে দেখতে পারি। ठीक है, हम ये तो हम लोग समझ गए, लेकिन अभी एसी के बिना तो हम लोग जैसे जानते हैं कि अभी इस दुनिया में रहना इम्पॉसिबल हो। কাট এই যে এসি, এই যে প্রশ্নটা হলো, এসি ছাড়া আমরা চলতেই পারছি না, রেডিওটা কারা শুনছে?
যে মানুষটি স্টেশনে বসে আছে, যে মানুষটি গ্রামে বসে আছে, তার হয়তো অনুরোধের গান, তারপরেই হচ্ছে ইন্টারভিউটা হচ্ছে, সে বলবে এটা কোন ক্লাসের রেডিও, যে রেডিওটা এসি ছাড়া আমরা চলতেই পারি না। মানে ইন্টারভিউ যিনি নিচ্ছেন তিনি এসিতে থাকেন সেটা প্রমাণ করে দিল। আমি আমজনতা একটা যেটা বলেছিলাম রেডিও ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ওপরের লোক নিচে, নিচের লোক ওপরে, তাহলে আমি কোন মানে আমি এসি ব্যবহার কমাতেই হবে, কমাতে যেমন হবে তেমনি এসি ছাড়া চলতেই পারি না, এইটা কিন্তু ওর স্টেটমেন্ট হবে না। ঠিক আছে, কি বোঝা গেল কি? হ্যাঁ, তাহলে ও কি বলতে পারে যে এসির ব্যবহার আমরা কমাতে পারি। তুমি কি, আমার বাবা ঠাকুরদার কি এসিতে ছিল? হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং যেরকম হয়েছে, গাছ লাগানো হতে পারে। আমরা ঘর কি করতে পারি? আমরা ছাদে মাটির ভাঁড় দিয়ে উল্টো করে তার উপরে একটা আগে জল ছাদ হতো সেটা করতে পারি। আমার ঘরে এখন লাল নীল রং রয়েছে, সেটা না করে আমি হোয়াইট কালার, আমাদের কেন 7-8 আমরা যখন ফিজিক্যাল সায়েন্স পড়তাম আমাদের কালো জুতো পালিশ করে কেন পড়তে বলতো? সানলাইট রিফ্লেক্ট করবে। যত জুতো বা অন্যান্য ড্রেস, কালো জামা কেন পরবো না? কেন সাদা জামা পরবো? দেয়ালগুলো কেন সাদা রং করবো না? ঠিক আছে, জানলার ঘুরঘুরি, মানে এইভাবে কথা বলা যেতে পারে। আমি কিভাবে জল খাবো, ফ্রিজ না রেখেও, রেফ্রিজারেটর না রেখেও তো আমি জল, পুজোর জল খেতে পারি। আমি করতে পারি কি, আমাদের পরিবেশ যেখানে গাছ দরকার নেই, বাড়ি দরকার নেই, বাড়ি সব জায়গায় দরকার হবে। এখন বাড়ি বাড়ছে এরকম, তাহলে যেখানে পশু পাখি যেখানে চলে আসে তার জন্য আমি ছাদে কি করতে পারি, জল রাখতে পারি, ঘুরিয়ে ঘুরিয়ে টেম্পারেচার, মানে এইগুলো এমনি স্পন্টেনিয়াসলি হতে পারে। ক্লিয়ার? দ্বিতীয় হচ্ছে আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমি এরকম ভাবে কখনোই ঘষবো না, সেটা কিন্তু তো নয়। মানে আমি যদি মনে করি যে বলছে তার যদি ক্লোজ এরকম থাকে, এটাও একটা লেসন আছে যে আমি পার করতে চাইছি না। মানে হয়তো আমার এরকম শিখো না যে বিবেকানন্দ জ্বর হলে দুটো থার্মোমিটার লাগবে, কেন এটা? কেন না? আর থার্মোমিটার তো সবার একটা লাগবে। বিবেকানন্দ এরকম থাকতো, তাহলে কি দুটো থার্মোমিটার লাগতো? ঠিক আছে, মানে ওরকম থেকো না। नेक्स्ट नेक्स्ट तो एसी जितना लोग चलाते हैं, इसको हम लोग थोड़ा कंट्रोल करने के लिए हम लोग क्या क्या स्टेप ले सकते हैं, आप थोड़ा बताएं? হ্যাঁ, আমরা ছাদে বিভিন্ন রকম মানে জল ছিটিয়ে রাখতে পারি ছাদে, এবং আমাদের যে বাড়িতে যতটা পরিমাণ হালকা রঙের বাড়ি বানানো যায় সেটাকে লক্ষ্য রাখতে পারি। আমরা বিভিন্ন রকম নিজেদের জানলায় গাছ, যেরকম মানে হ্যাঙ্গিং যে ট্রিগুলো, মানে হ্যাঙ্গিং যে গাছগুলো হয় সেগুলো আমরা লাগাতে পারি। আমরা অনেক সময় অনেক জায়গায় দেখা যায় বিছানা গরম হয়ে গেলে আমরা বিছানার মধ্যে অনেক সময় ঠান্ডা জল ছিটিয়ে রাখতে পারি। মানে এটা জানো কেউ? মানে এটা হতে পারে সেই কাঠি মাদুর, মাদুরটাকে ভিজিয়ে রাখে সবাই। শীতল পাটি। শীতল পাটি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। প্রিয়া, দুজনে নেমে আসো, দুজনে নেমে আসো। একটা ইন্টারভিউ নিতে হবে, 3টে প্রশ্ন করতে হবে, তার এক্সপ্রেশন। রৌনক চলে আসো, ভাস্বতী চলে আসো। ইন্টারভিউটার মধ্যে একটা হচ্ছে ইনফরমেশনাল ইন্টারভিউ হবে, ঠিক আছে? এই ইন্টারভিউটা মানে তারা হাতে কলমে প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? মানে যা খুশি যে কোনো টপিক, কিন্তু টপিকটার মধ্যে দিয়ে ইনফরমেশনাল ইন্টারভিউ হলো কিনা সেটা দেখা হবে। ক্লিয়ার তো? ইনফরমেশনাল ইন্টারভিউ কি ছিল? ইনফরমেশনাল ইন্টারভিউ, দেয়ার আর 3 টাইপস অফ ইন্টারভিউ, ক্লাসিফিকেশন অফ ইন্টারভিউ, যেখানে ছিল হচ্ছে ইনফরমেশনাল, ইন্টারপ্রেটার এবং হচ্ছে ইমোশনাল। আমি ইনফরমেশনাল নিতে চাইছি। মা থেকে হারিয়ে গেল। মেট্রো, গঙ্গার তলাদি, যে কোনো বিষয় তুমি যেটা জানো। নেক্সট আমি আরো সুবিধা হবে, এই ব্যাখ্যামূলক যেটা তুমি করবে তো? কে কে? দুজনে? ঠিক আছে। আর হচ্ছে তুমি তো পড়ে এলে, পল্লবী আর শ্রীমন্তী, তোমরা হচ্ছে ইমোশনাল তৈরি করো না, দুজনের পাশাপাশি বসে নাও, কি কি বলবে না বলবে, ওদের সময় পেলো না। যে কোনো বিষয়। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আজকে আমি আছি ভাস্বতী, আমার সাথে রয়েছে রৌনক। তো আমরা আজকে ওনার
আসছে সাইটটা বলছে জানবো তার মধ্যে আজকে আমাদের বিষয় হচ্ছে ট্রেন জার্নি। আমরা বারাসাত থেকে বালিগঞ্জ আসার যে সমস্যাটা, শিয়ালদায় নেমে আবার ট্রেন পাল্টানোর ব্যাপারটা, সেটা নিয়ে ওকে জিজ্ঞেস করবো যে কোনো মানুষ যদি বারাসাত থেকে ডাইরেক্ট বালিগঞ্জ আসতে দেয়, সেক্ষেত্রে সে ট্রেন কিভাবে, তার ট্রেনে কিভাবে কেটে কেটে আসবে, সেটা যদি সে বিষয়ে জানতে। কিভাবে কেটে কেটে আসবে? কেটে কেটে ট্রেন। ঠিক আছে, চলো, মানে আনঅ্যাপ্রুভ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, বারাসাত থেকে আসতে গেলে যদি সে ট্রেনের অসুবিধাই হয়, তাহলে সে অন্য রুটেও নিতে পারে, কারণ ট্রেন তো সবসময় পাওয়া যাবে না। এবার কখন তার রুটে অনুযায়ী ট্রেন নাও পেতে পারে, তার জন্য সে বাসের রুট বেছে নিতে পারে, একটু জোরে মাইক দিয়ে। অন্য কোনো রুট বেছে নিতে পারে। এই শুনলেন, মানে বাজার টিপতে হবে, যেখানেই নেগেটিভ সেখানেই বাজার টিপতে হবে, ঠিক আছে? সাথে সাথে ক্রস, মানে একদমই ও বলেছে যে কেটে কেটে কিভাবে আসবে, হ্যাঁ, আর ও বলছে যে ট্রেনে যদি অসুবিধা হয় তাহলে আপনি বাসে আসবেন, বাসে, তাই বলেছে তো। তাহলে ট্রেনে তাড়াতাড়ি আসবে, সেখান থেকে বারাসাত থেকে শিয়ালদা আসতে 40 মিনিট লাগে, সেখান থেকে সাউথ লাইনে আরো 10 মিনিটে বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে অটো করে এখানে আসতে আরো 15 মিনিট, সেখানে বাস দেখিয়ে দিয়েছে। তারপর বলো বাসে যদি অসুবিধা হয় তাহলে এক কাজ করতে হয়, ক্যাব বুক করে নিলেই হবে। ক্যাব বুক করে না হয় তাহলে ভালো করে বোঝো লজিক, এটা কিন্তু মানে মানে প্রশ্ন খেলা নয় কিন্তু এটা। আমি বলতে পারতাম, এর দ্বিতীয় কথা ভাস্বতী, তোমার বাড়ি বারাসাত, হ্যাঁ, ইন্টারভিউ করব, আমি এমন ভাবে ইন্টারভিউ করব যে আমি কোথায় থাকি সেটা ডিসক্লোজ করব না। ওর অসুবিধাটা খালি হচ্ছে বারাসাত আর বালিগঞ্জের মধ্যে, রেডিও শুনছে বাকি লোক নয়, কিন্তু হাসি না, মানে এই জিনিসগুলো মাথায় রাখো। শিয়ালদা ডিভিশন হতে পারতো, তার মেইন ইয়ে বারাসাত ডিভিশন বা বনগাঁ ডিভিশন বা রানাঘাট ডিভিশন বা সাউথ সেকশন, ঠিক আছে, হতে পারতো। এটা তো সব জায়গায়, যে আজকে যদি আমাদের এই কলেজে আমরা এখানটায় করছি ইনফরমেশন, যারা নতুন এসে ফার্স্ট ইয়ারে যারা আছে, তারা তাদের যদি কেউ আজকে বনগাঁ বারাসাত ডিভিশনে থাকে, তারা আমাদের কলেজে কিভাবে আসবে? ইন্টারভিউ, ইনফরমেশন ইন্টারভিউ। বারাসাত থেকে তারা চলে আসতে পারে সরাসরি হচ্ছে ট্রেনে, শুনছো ভাস্বতী, তারা সরাসরি ট্রেনে চলে আসতে পারে শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেনের ব্যাপারে কিছু জানেই না। জানি মানে রেডিও এমন জিনিস, রেডিও এমন জিনিস, তুমি রাত্রেবেলা প্রোগ্রাম করতে গেছো হচ্ছে ট্রেকিং নিয়ে, আর ঠিক সেই দিনই হচ্ছে বিশ্বভবন মাঠ চলে গেছে, তুমি বলবো আমি তো কিছুই জানি। আকাশবাণী তোমাকে কি করবে? যাও লাইব্রেরির দরজাটা পারমিশন নিয়ে খুলে সেখান থেকে তিনি কি করতেন, কি বাজাতেন, কিছুই জানি না, কোনোদিন ইন্টারেস্ট নেই, কিন্তু তোমাকে তো এই প্রোগ্রামটা করতে হবে। আমি আর সায়ন্তনী বলে একজন ছিলাম, সায়ন্তনী এখন রয়েছে নিউ জার্সিতে রয়েছে, আমরা গেছিলাম ঠিক দুপুরে একটা প্রোগ্রাম করতে, মানে কোস্টাল ট্রেকিং, সেবার আমরা একটা ট্রেকিং করেছিলাম। এটা সব ভেবেছি এই করবো ওই করবো, চিন্তা থেকে কিভাবে হেঁটেছি, এখান থেকে কিভাবে হেঁটেছি, এই সমস্ত করবো করবো, কল্পনা চাও। মানে তখন জানলাম হোয়াট ইজ পিএসএলভি, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল কি, ঠিক আছে, কিভাবে যায়, কি হয়েছিল, কখন, কতক্ষণ আগে ইয়ে হয়েছে, তোমাকে শিখতে হবে। ও রেল, ওই যে বাংলা অনুরণন বা অনুরণ, তাই তো, কি জানো, অনুরণ, তাহলে অনুরণ ও বাংলাটা, আমাকে আগে একটা বাচ্চা মেয়ের সাথে কথা বলি, তোমার নাম কি? আমার নাম সায়ন্তিকা রয়। আর সায়ন্তিকা রয়, তোমার বানান কি? সায়ন্তিকা রয়, ROY। আচ্ছা সায়ন্তিকা রয়, তোমার বাংলা বানান কি? রয় আকার। কেন রয় আকার দিচ্ছ? তাই না ভাই, একটু বিতর্কের বিষয়, মানে তুমি ট্রেন জানো না, তাহলে আমার কথা হচ্ছে তুমি ইনফরমেশনটা দিলে না কি? এতক্ষণ ক্লাস হলো, 1.5 ঘন্টা চলে গেল, হোয়াট ইজ ইনফরমেশনাল ইন্টারভিউ? সেই ইন্টারভিউর মধ্যে আমি চেয়েছি ট্রেনে কি করে আসতে পারে, আচ্ছা ট্রেনের ভাড়া কত, আচ্ছা এই শুনছিলাম, তারপরে পেপারও পড়ো, তার মানে এই শুনছিলাম শিয়ালদা ডিভিশনে এসি ট্রেন চালু হয়েছে, তাহলে কারা পেতে পারে, কত ভাড়া হতে পারে, ওটা কটার সময়, কোন কোন সময় চলতে পারে, ঠিক আছে? তোমারটা কিরকম? ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে লেডিসরা তারা মানে তারা নিরাপদ কিনা, প্রশ্নটা তোমার যদি এরকম হয় যে প্রত্যেকটা লেডিস কম্পার্টমেন্টে সেখানে কি পুলিশ রয়েছে, যদি তা না বলে বলো আমি তো রোজ বাড়ি ফিরি 4:35 বারাসাত করে, ওই ট্রেনে না কাউকে দেখি না পুলিশ, আর যে গেস্ট ছিল সে বলো কালকে থেকেই ম্যাডাম আপনার ওই ট্রেনে কিন্তু পুলিশ থাকবে। আমাদের প্রবলেমটা কি? হাসি না, আমি কি খালি বারাসাত ডিভিশন নিয়ে কথা বলছি?
আমি কেন ডিসক্লোজ করবো যে আমি বারাসাতে থাকি আমার প্রোগ্রামের মধ্যে, নাকি না তোমার বাড়িতে সমস্ত শ্রোতারা আসবে মিষ্টি গাড়ি নিয়ে? নেক্সট। হ্যালো, আচ্ছা এবার আমরা জিজ্ঞেস করবো রিজার্ভেশন সম্পর্কে। রিজার্ভেশন ট্রেন মানুষ কেন এত সুযোগ সুবিধা থাকতে বাস রুট বা প্লেনে যাওয়া আসা বাদ দিয়ে কেন মানুষের ট্রেন রিজার্ভেশন বুক করে নিজের যাত্রাপথটা নিজের যাত্রাপথটা বাছাই করবে? প্লেন না চড়ে কেন ট্রেনে করবে? আরে পয়সা নেই সেই জন্য চড়ছি, কেউ দিতো না। রিজার্ভেশন অনেক সময় আমরা শুনতে পাই যে রিজার্ভেশন ট্রেনের বাথরুমগুলো পরিষ্কার থাকে না। সেক্ষেত্রে আপনারা কি রকমের স্টেপ নিতে পারেন যাতে বাথরুম পরিষ্কার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যাত্রীদের যাতে কোনো রকমের সমস্যা না হয়? ম্যাডাম আপনি লাস্ট কবে ট্রেনে চলেছেন? এখনই দেখবেন সব ট্রেন পরিষ্কার। শুনেছি ও যদি রেলের অফিসার হয় ও কি ওটা মেনে নেবে? ও বলবে আপনি দেখুন, আপনি বলবেন 1 এপ্রিলের পর থেকে কোনো ট্রেনে কোনো নোংরা পড়ে আছে কিনা, তার জন্য আমরা এজেন্সিকে দিয়েছি, সেই এজেন্সি হচ্ছে মানে 24/7 কাজ করে। প্রশ্ন এমন হবে আমি রিয়েলাইজ করেছি, আমি কি দেখেছি, আমি কি নিজের ভেতরে আত্মস্থ করেছি? না, ওরা বলছিল ট্রেনে, কারা বলছিল, কখন, ইজ দেয়ার এনি স্পেসিফিক কোশ্চেন আছে কিনা? খবরের কাগজে আগের দিন বেরিয়েছিল। তাহলে প্রশ্নটা এরকম হলো যে গতকালই গণমাধ্যমে দেখলাম যে এটা নিয়ে বেরিয়েছে, আপনি কি মনে করছেন? এইবার এই প্রশ্নটা হ্যাঁ বা নাতে না, তাকে স্পেস ছেড়ে দাও। আপনি কি মনে করেন যদি এরকম হয়? আচ্ছা আপনি তো রেলে কাজ করেন, আপনিও তো যাত্রী, আপনি হলে কি করতেন? তাহলে কি হলো, সিদ্ধান্ত নেওয়ার মতো। আপনি যত টাকা দিয়ে ব্যবসা শুরু করে, কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন? 5,000 টাকা। আপনি কি মনে করেন, এটা হচ্ছে ইনফরমেশন, আপনি কি মনে করেন যে যত টাকা দিয়ে ব্যবসা করেছিলেন সেটা ততটাই ঠিক ছিল কিনা? মানে এটা আরো বেশি তাকে ভাবিয়ে দেওয়া বোধের মধ্যে, যে তার সাথে মার্কেটের সাথে। আচ্ছা আপনি কি মনে করেন, এখন সবাই বলে আপনার এই ব্যবসাটা, মানে সে এখন শিল্পপতি ক্রোড়পতি হয়ে গেছে, আপনার এটা বাহাতের ইনকাম দিয়ে, মানে ডেভিলস, এই যে আমাদের একটা কোশ্চেন ছিল না, ডেভিলস কি জানো, লয়ার, ডেভিলস অ্যাডভোকেট, তাহলে এইটা কেউ কেউ বলে সাম অথর্স ডিমান্ড দ্যাট, মানে সবাই বলে, বুঝতে পারলেন? এসি এসি কোথায় আছে এসি আউটলেট? মানে বোঝা গেল, মানে আমার শব্দগুলো এমন হবে যে শব্দতে কোনো একটা কাউকে হিট করবে না, কিন্তু হ্যাঁ সেইটা যেমন হিট করবে, প্লাস আমার কোশ্চেনের মধ্যে কিন্তু অন্য জায়গাগুলো যাতে মানে খোলা রাখো, ওপেন রাখো। নেক্সট নেক্সট নেক্সট, তাড়াতাড়ি। কি বুঝতে পারছো তোমাদের? হ্যাঁ, যারা হাসছে মার্ক করেছো তো, ওখানে গিয়ে তাদেরকে পাঠাবে এবার সত্যি কারা কারা হেসেছে। নেক্সট। আচ্ছা, রিজার্ভেশন ট্রেনের টিকিটের ভাড়া বাড়া সম্পর্কে আপনি কি বলবেন? গতকালই গণমাধ্যমে দেখলাম যে 20 টাকা ভাড়া বাড়ানো হয়েছে এখান থেকে লালগোলা এক্সপ্রেসে। তো আপনি এর বিরুদ্ধে কি বলতে চান, যে কেন 20 টাকা বাড়ানো হলো এবং এর পিছনে যাত্রীরা অনেকে ক্ষুব্ধ হয়েছেন, এতকাল এত টাকা দিয়ে এসছেন, কি ফ্যাসিলিটি তারা পাচ্ছে যে 20 টাকা তারা বেশি দেবে? ট্রেনের কর্তৃপক্ষ থেকেও যদি যে আমাদের মেনটেনেন্সের খরচা হতে পারে সেটাও সরকারের তরফ থেকে অতটা মানে করতে পারছে না, তাই জন্যই আমাদের কর্তৃপক্ষ যাতে আরো ভালো করে কাজ করে, আরো যাতে আপনি বললেন যে বাথরুমে সরকার করতে হচ্ছে না, তুমি তো সরকারের লোক, ওকে কাউন্টার কিভাবে করবে যে আপনি বলছেন 20 টাকা বাড়িয়েছি, লালগোলা শিয়ালদা থেকে লালগোলা 20 টাকা বেড়েছে, আপনি আপনার কলেজ থেকে ম্যাডাম বালিগঞ্জ স্টেশন যান 20 টাকা দিয়ে অটো ভাড়া, আপনি যদি অটোতে যেতেন তাহলে তো 2000 টাকা পড়তো, এইটুকুনি কেন দেবেন না? অনুদান পেতে হলে অবদান দিতে হবে। আপনারা কি অবদান দিয়েছেন? আপনারা কাগজ নোংরা ফেলে যান, সেই জন্য আমাদের মেইনটেনেন্সের জন্য এক্সট্রা লোক রাখতে হচ্ছে। পাল্টা ওকে কাউন্টার রাখো যাতে ও এই কোশ্চেন আর না করতে পারে। হয়ে যাচ্ছে। নেক্সট চলে আসো। কার ছিল এবার? হ্যাঁ, কি ছিল তোমাদের বিষয়? কি বিষয়? কি বোঝা গেছে ভাস্বতী? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাড়াতাড়ি কুইক কুইক। যখন যে ইন্টারভিউ নিচ্ছে একজন, ধরুন তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে একটা কোশ্চেন অ্যান্সার মানে বের করতে হবে সেখানে, ধরুন কোনো ক্রাইম রিপোর্টার বা কোনো মানে এরকম ক্ষেত্রে হচ্ছে, এবার যে ইন্টারভিউ দিচ্ছে সে যদি সেটা থেকে এড়িয়ে যায়
সেই জন্যই আমি বলেছিলাম ওই যে ব্রেইনের গল্পটা বলেছিলাম, ফিচার তাকে খেলে খেলে এমন দিকে আটকাতে হবে তাহলে সেই জায়গাটা পৌঁছানো যায়। ঠিক আছে, তার সাথে সেরকম ভাবে। হ্যাঁ যাও, করো না, ওখানে যাও, কি করো যেটা খুশি সেখানে যেটা। আর তাহলে কে কে করছে? অনামিকা আর সুজাতা। এটা এরকম হলে খুব ভালো হতো যে সুজাতার কাছে আর বুদ্ধদেবের কাছে, সেই ইন্টারভিউটা খারাপ হতো না, মানে হাইপোথেটিক্যাল ইন্টারভিউ হতো। নমস্কার, আজকে আমাদের সকলের মধ্যে রয়েছে আমাদের সিএমসির একজন স্বাস্থ্যকর্মী। আমাদের সকলেরই প্রায় প্রশ্ন, স্বাস্থ্য নিয়ে আমরা চিরকালই উদ্বেগী এবং প্রত্যেকটা মানুষ এই গ্রীষ্মের সময় আস্তে আস্তে শীত আসা এবং বৃষ্টি আসা, পরিবেশটা আস্তে আস্তে যেরকমভাবে দিক পরিবর্তন করছে, আমরা দিনের পর দিন দেখতে থাকছি যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। এই সময় বিভিন্ন অসুস্থতার সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হচ্ছে। তো আমাদেরকে সেইটা মাথায় রেখে আজকের আমরা এই অনুষ্ঠানটিও আয়োজন করেছি এবং আমাদের সকলের মধ্যে রয়েছে আমাদের সুজাতা, আমাদের দিদি। তো আমরা জেনে নেব সবার প্রথমে আমরা ওনাকে জিজ্ঞেস করব যে উনি আজকে কি মনে করছেন, ওনার কি বার্তা থাকবে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, উনি কি বলবেন ওনার কথা আমরা জেনে নেব। নমস্কার, আমি সুজাতা, আমি সাউথ দমদম মিউনিসিপ্যালিটির একজন সিআইসি। তো আমার আন্ডারে যারা যত ছেলে মেয়ে আছে, তো আমি তাদেরকে দেখাশোনার কাজ, যেহেতু তারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে, প্লাস আমাদের এরকম অনেক ভিসিটি ওয়ার্কার আছে যারা প্রতিনিয়ত আশেপাশে আমাদের যত পরিবেশ আছে সেগুলোকে ঠিকঠাক মতো পরিষ্কার করার কাজ করছে। তো প্রথমে আমি একটা বার্তাই দেব যে মানুষকে সহযোগিতাভাবে, মানে আশেপাশের পরিষ্কারগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার মানে তারা যত্রতত্র যে ময়লা ফেলে সেই সম্বন্ধে আমাদেরকে সেই সচেতনতামূলক বার্তা প্রেরণ করতে হবে। এটাই হচ্ছে প্রথম বার্তা। তো আমি জানতে চাইবো ম্যাম যে আপনার কি মনে হচ্ছে যে ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে কতটা সচেতন এই মানুষরা, কতটা সচেতন এই পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি বিষয়গুলো নিয়ে, যেই ব্যাপারে যদি একটু বলেন। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমি ফিল্ড ঘুরে যেটা দেখতে পাই, মানুষ একেবারেই সচেতন নয়। ময়লার গাড়ি আসে টাইম মতো, কিন্তু তারা ঠিকমতো ময়লা দেয় না এবং পরিবেশটাকে এভাবেই তারা অপরিষ্কার করে রাখছে। তো এই দিকটাতে আমাদের প্রথমে নিজেদেরকে সচেতনতা হতে হবে, তবেই আমাদের পরিবেশ, আমাদের পরিবার, আমরা সবাই ভালো থাকবো, না হলে সেটা কখনোই সম্ভব নয়। অবশ্যই উনি যেটা বলেছেন একদমই ঠিকই। প্রত্যেকটা মানুষের কাজ, আমরা প্রত্যেক মানুষের আমাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে আমরা আমাদের পরিবেশটাকে যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যেখানে থাকি, যদি আমরা স্কুলে থাকি, কলেজে থাকি, যেখানেই থাকি না কেন, সেই পরিবেশটাকে সুন্দরভাবে রক্ষা করব এবং চেষ্টা করব সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এরপরে আমি চলে আসবো দিদির কাছে একটা প্রশ্ন নিয়ে, যে এখন ডেঙ্গু জ্বরের আক্রান্ত হওয়ার ঘটনাটা প্রচণ্ড পরিমাণে আমরা শুনছি, আমরা গণমাধ্যমের মধ্যে বারবার এই জিনিসটা উঠে আসছে, পাচ্ছি এই জিনিসটা, টেলিভিশন খুললেও এই জিনিসটা আসছে। তো আমি সেই ব্যাপারে দিদির কাছ থেকে একটু জেনে নিতে চাইবো যে উনি এই ব্যাপারে কি বলতে চান, যে ডেঙ্গু জ্বর যেরকম আগের বছরে যেই সংখ্যাটা একটা ছিল, এই বছর কি সেই সংখ্যাটা আরও কমছে কি বাড়ছে, সেই ব্যাপারে আমি ওনার থেকে একটু জেনে নিতে চাইবো। আপনি একটু যদি বলেন দিদি। প্রথমেই ডেঙ্গু সংক্রান্ত যে বার্তাটা, সেটা হচ্ছে সেই পরিষ্কার পরিচ্ছন্নতাই আগে আসে। তারপরেও যেখানে সেখানে জল জমানো, পরিষ্কার জল, যেটাতে ডেঙ্গু মশার লার্ভাটা হয় এবং যেটা থেকেই মশাটা স্প্রেড করে এবং সেইভাবে প্রতিনিয়ত ডেঙ্গুটা বাড়ছে। তো আমাদেরকে কি করতে হবে,
পরিষ্কার জমা জল এমন যদি কোথাও থাকে সেটাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে নষ্ট করে দিতে হবে সেই পাত্র। এছাড়াও যদি কারো ডেঙ্গু হয়ে থাকে তখন আমরা সেটার ক্ষেত্রে কিছু কিছু আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে যেটাতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, ম্যালেরিয়া পরীক্ষা, এছাড়াও বিনামূল্যে ডাক্তার দেখানো ওষুধের পরিষেবা সেগুলো আমরা দিয়ে থাকি। তো মানুষকে এটাও দেখতে হবে সব সময় সরকারের পরিষেবা দেবে তারা কিছু করবে না এমনটা নয়, তাদেরকেও যাতে জল জমা, নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলা সেটা তাদেরকে আগে দেখতে হবে, সেটা যেন বন্ধ হয়ে যায়। তাহলে আমরা এটা এগোতে পারবো, আমরা ডেঙ্গু মুক্ত পরিবেশ করতে পারবো। ওকে, হাততালি একটা। অবশ্যই। হাততালি অন্য কারণে, সেটা হচ্ছে সুজাতা যেভাবে হাসি হাসি মুখ করে বসেছে, হ্যাঁ একদম। এবার বলো কার কি ক্রিটিসাইজ করবে, বলো মনে করো। দুজনের ফ্লুয়েন্সি ভালো ছিল, দুজনে খুব ভালো বলেছে। কি ভালো বলেছে, মানে কেন যা বলেছে, কোশ্চিন করেছে তার সঠিক ব্যাখ্যাগুলো দিয়েছে এবং সেক্ষেত্রে আর বলো বাস সায়ন। স্টার্টিং এ সুজাতা যখন বলেছে, মানে ওর তো ইন্ট্রোডাকশন দিয়ে দিল, কিন্তু ও আবার প্রথমে বলেছে নমস্কার আমি সুজাতা, তো ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে। ও তো বলতে পারতো যে মানে রেডিও চ্যানেলকে ধন্যবাদ দিয়ে হ্যাঁ শুরু করছি তার টপিকে, সে আবার নিজে তার ইন্ট্রোডাকশন দিচ্ছে হ্যাঁ আমি সুজাতা, মানে এটা কেমন মানে মনোপুত হয়নি, সেই জন্য নিজেকে আবার একটুখানি দ্বিতীয়ত হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং, মানে আরেকটা ইয়ে কথা, যেটা আমার অধীনে ছেলেমেয়েরা কাজ করে, যদি এটা রিমাইন্ড করে শোনানো যেত, আমার অধীনে ছেলেমেয়েরা কাজ করে, why not আমি ওই টিমের পার্ট। আমরা যে টিমটায় কাজ করি সেখানে এত ছেলেমেয়ে কাজ করে, আমিও সেই টিমের। মানে রেডিওতে যখন শুনছি, তারাও যখন রেডিওটা শুনবে, যেই শুনবে আরে আমিও অধীনে কাজ করি। কিন্তু ম্যাডাম এরকম বললেন যে আমরা একসাথে কাজ করি, তাকে তো পয়সাটা দিতে পারছি না। সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা আজকে অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট আশা যারা রয়েছে তাদের মায়না বাড়া আছে, কিন্তু তুমি যা করেছো না, তুমি না থাকলেও হবে না। তুমি হচ্ছে নাটকের মলাট, কথায় তো দিতে পারি কিছু। তাহলে ওই শব্দ চয়নগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যখন বলছি সেই বলার মধ্যে ইন্টারভিউতে কাউকে হার্ট করছি না তো। আমি কিন্তু তার জন্যই আজকে এখানে উঠে এসে আমাকে ডেকেছে। হ্যাঁ, দমদম ব্যারাকপুরের মানে দক্ষিণ ব্যারাকপুর নগর থেকে তুমি এসছো, ঠিক আছে, সেইগুলো মাথায় রাখা, ঠিক আছে। আর কেউ কিছু বলবে? আর কেউ? নেক্সট আর একটা দেখতে চাই এরপরে একটা টিম, যে টিমটা হচ্ছে যেখানে নন ভার্বাল, তার সাথে হচ্ছে লিডিং কোশ্চেন, তার সাথে হচ্ছে ডিউরিং ইন্টারভিউ, এই তিনটে জিনিস দেখতে চাই। হ্যাঁ, তোমরা কি ইমোশনাল? মানে ইমোশন বেশি করে ফেলো না। কে ইন্টারভিউ কে করছে? আচ্ছা, শ্রীমন্তী আর পল্লবী, ঠিক আছে। নমস্কার, আমি শ্রীমন্তী। আজকে স্টুডিওতে আমার সাথে যাকে পেয়েছি তার গল্পটা সবার প্রায় পরিচিত। কোভিড-19-এর সময় যে সমস্ত মানুষরা মফস্বলে ছিলেন, তাদের মধ্যে যারা সব থেকে বেশি নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করেছেন, সেরকমই একজন মেয়ে আজকে আমাদের স্টুডিওতে রয়েছে, পল্লবী দত্ত, যে নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করছে এবং করেছে। আমি পল্লবীকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এবং আমার প্রথম প্রশ্ন তোমার কাছে, যে কোভিড-19 এমন একটা সিচুয়েশন ছিল প্রত্যেকের জন্য যেখানে নিম্নবিত্ত, মধ্যবিত্ত সবাই সাফার করেছে। তার মধ্যে তোমার, যেটুকু আমি জানি, বাবা একটি কলকারখানায় চাকরি করতেন এবং সেখানে তার চাকরিটা চলে যায়। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে কেন চাকরি চলে যায়, এবং প্রথম খবর যখন তুমি পাও তখন তোমার কীরকম অভিজ্ঞতা বা রিয়াকশন ছিল? ধন্যবাদ সবাইকে আমাকে এখানে ইনভাইট করার জন্য এবং এখানে কোয়েশ্চেন করছেন। থ্যাংক ইউ। তোমার প্রশ্নের পরিপ্রেক্ষিতেই আসছি। প্রথম যখন শুনেছিলাম যে বাবার চাকরি চলে যায়, বেসিক্যালি মনে হয়েছিল মাথার উপর থেকে ছাদ উঠে গেল, যে খাবো কি, টাকা নেই, বাবা একটা সামান্য কলকারখানায় চাকরি করে, পড়াশুনো কি করে চলবে।
কি করে আমি ভবিষ্যতে এগোবো। আর তখন আমার কন্ডিশন ছিল আমি সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, কলেজে যাব, কলকাতায় যাব, কলকাতার কলেজের শহরে পড়ার একটা ইচ্ছে, কি করে করব, এত কিছু মাথায় কোন দিকে কি সামলাবো। আমার বাবার কাজ চলে গেছিলো কারণ কলকারখানায় একজন স্বাভাবিক একজন কর্মমজুর একজন ছিলেন শ্রমিক। তখন অনলাইন মিডিয়া জগতে এসে সবাই অনলাইন মাধ্যমটাকেই বেশি প্রেফার করছে, বিভিন্ন কম্পিউটারে স্বাভাবিকভাবেই আমার বাবা সেগুলো পারেন না, বা অন্য কোনো রকম হয়তো তাদের হয়তো কোনো আর্থিক প্রবলেমের জন্য, যেহেতু করোনা সবাইকে মাইনে দেওয়াটা সম্ভব হতেছিল না, তাই জন্য হয়তো সেই কোনো একটা কারণ বেসিসে চাকরিটা তার চলে যায়। বেশ, তুমি বললে যে তখন তুমি উচ্চ মাধ্যমিক সবে দিয়েছো, তার মানে পরবর্তী স্বপ্ন কলেজে পড়ার, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার। তো সেই স্বপ্ন পূরণের জন্য তুমি কিভাবে প্রস্তুতি নিতে বা কি করতে যাতে আজ যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকতে পারো? সেই টাইমটাতে আমি তখন দেখলাম যে বাবা মায়ের পাশে আমাকে দাঁড়ানোটা খুব দরকার, নিজের পড়াশুনোটাও কেরিয়ারটাকেও আমাকে বানাতে হবে। তাই জন্য আমি তখন গ্রামের ওখানকে অনেক ছেলে বাচ্চাদেরকে তাদেরকে আমি টিউশন পড়াতাম, তাদেরকে আঁকা শেখানো বা তাদের যেগুলো জিনিসপত্র সেগুলো করতাম, মা বাবার হেল্প করতাম, মা বাবা অন্য কাজের সাথে আবার যুক্ত হওয়ার চেষ্টা করতো। এইভাবেই আমি টাকা পয়সা জড়ো করে সেখান থেকে বইপত্র কিনে সেখানে পড়াশুনো করে আজকে আমি একটা কলকাতার জায়গায় আমি সেখানে পড়াশুনো করছি জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে। তো আমি আজকে আমার স্বপ্নটা কিছুটা হলেও পূরণ করতে পেরেছি, আশা করি ভবিষ্যতেও চাকরি বাকরি করে আরও ভালোভাবে পূরণ করতে পারবো। তোমার মতো এরকম বহু মেয়ে স্বপ্ন দেখছে এবং ভবিষ্যতেও দেখবে। তো একটা কঠিন পরিস্থিতি তুমি বেরিয়ে এসছো, এরকম আরও পরিস্থিতি আসতেই পারে। তো তুমি নিজেকে কিভাবে মোটিভেট করো এবং অন্যদের কি বলবে যাতে তারাও এই পরিস্থিতি কাটিয়ে আসতে পারে? একটা কথাই বলবো, স্বপ্ন মানুষকে রেখে যেতে হবে। সে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, আসবে লাইফে অনেক কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু স্বপ্ন মানুষকে দেখে যেতে হবে, তাকে ওভারকাম করতে হবে। আজকে আমি যেমন সেই পরিস্থিতি দাঁড়িয়ে একটা ওভারকাম করে নিজে রোজগার করে মাইনের টাকা দিয়ে বই কিনে কলেজে ভর্তি হতে পেরেছি। এখন বাবা হয়তো কাজ করছে, বাবা আমাকে টাকা পয়সা দিচ্ছে, কিন্তু ওই টাইমটা আমার কাছে খুব একটা ভাইটাল টাইম ছিল। হয়তো এমনও দিন গেছে হয়তো খাওয়া জোটেনি, কি করে কি করব সেই একটা এতে। তো মানুষের স্বপ্ন দেখে যেতে হবে, ঠিক কোনো না কোনো একদিন কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে আসবে। বেশ, স্বপ্ন দেখবো বলেই আমরা এগোবো এবং ওর কথা অনুযায়ী প্রত্যেকে যাই পরিস্থিতি আসুক স্বপ্ন দেখতে হবে এবং দেখে যাব। না না, দ্বিতীয় কথা হচ্ছে পল্লবী হচ্ছে কোনোদিন ওর বাবা কারখানায় কাজ করতো না, ও শুরুই করলো যে বেসিক্যালি, হ্যাঁ মানে এমন ইংরেজি, হ্যাঁ সেইটা মানে এগুলো ভাবতে হবে কিন্তু, মানে তারপর তার প্রোনাউন্সিয়েশন, তার হচ্ছে থ্রোয়িং, সেইটা মানে এখানে তুমি অভিনয় করতে পারতে, তুমি সাউথের অভিনেত্রী। আর কারো প্রশ্ন? আর কারো বলো। ওটা যেটা বলেছে সেটা ঠিক আছে যে সবসময় একটা ইমোশনালিতে হাসিটা দরকার না, কিন্তু আমি না আজকে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে, কে মারা গেছে সেখানে তা সেটা ভাবতে হবে আলাদা, কিন্তু আমি যে লাইফে ওভারকাম করেছি, আমি নিজের একটা জায়গায় দাঁড়িয়েছি, সেখানে আমি অবভিয়াসলি আমি হেসে বলতেই পারি যে আমি হ্যাঁ দাঁড়িয়েছি ভালো লাগছে, সেটা তো আমার একটা প্রাউডের ব্যাপার। আর একটা যেটা আমি অন্যভাবে চোখ বন্ধ করে শুনছিলাম, বললো আমার বাবা তো কাজ হারিয়েছে, বেশ মানে বেশ মানে বেশ মানে আচ্ছা ঠিক আছে বোঝা গেল, মানে নেক্সট প্রশ্ন আমি ভাবলাম যে শ্রীমন্তী আমার বাবা কাজ হারিয়েছে বেশ, মানে এটা বন্ধ করে হ্যাঁ তারপরে বলবো না না এটা সরি, এটা জাস্ট মজা করছি, খুব সুন্দর হয়েছে, এটা হাততালিও খুব সুন্দর, মানে ক্লোজিং শুরু প্রশ্ন সত্যি খুব ভালো, ঠিক আছে নেক্সট। আমার বাবা কাজ হারিয়ে হ্যাঁ কলকারখানা তো ব্যবহার, কলকারখানাও আছে তো, হয়তো কলকারখানা ঠিক আছে, কোথায় কাজ আমরা লাইভে ও বলেছে যে সচেতনতা থাকতে হবে, সচেতনতা তো হয় জানি শব্দটা সচেতন থাকতে হবে, হ্যাঁ আমরা মানে কিছু কিছু শব্দ ব্যবহার করি যেগুলো সেগুলো সাথের ওপরে ফেলি, বাড়িতে ব্যবহার করি, কিন্তু ওই যে
প্রিন্সিপাল ম্যাডাম বলে গেল না যে জিজ্ঞাসা, হ্যাঁ এই চান করতে গেলি চান চান তো বলি, স্নান তো বলি না, তাই না? মানে ওইগুলোকে মাথায় রাখা। লাইভে আমি প্রোগ্রাম করছি, আগে একটা ফোন বেজে গেলে খুব ভয় পেয়ে যেতাম, ফোন বেজে গেল কি হবে অমুক হবে। এখন ফোন বাজলে দাঁড়ান ফোনটা বাজছে আপনার জন্য, লিখে নিন 22 মনে রাখুন 22437912 আর 22131341। মোবাইলটা বাজলো বলে আমার মনে হয় আপনাদেরকে আবার অ্যালার্ট করে দিলাম, এবার এই কথা বলতে বলতে মোবাইলটা অফ করে দিলাম। মানে এটা হচ্ছে অফ। আমি নাটকের স্টেজে ধুতি পরে ঢুকতে গেছি, হোঁচট খেয়ে গেলাম। আর ডায়লগ কি দেবো আমি ওইখানেই বানাবো, আবার এমন বানাবো আমার কোয়েক্টরের সাথে বুঝতে না পারে কি বলছে, মানে হারিয়ে ফেলবো সে, তার ডায়লগে তো এটা নেই, তাই না? নেক্সট নেক্সট কারা কি হলো? এই সীতমা চলে আসো, চলে আসো, চলে আসো। কি হলো? আমি তাদেরকে বললাম 3টে পয়েন্ট কথা বলতে। নন ভার্বাল আর একটা হচ্ছে যে শেষ পেরেকটা পুঁতে দেবে, পর 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 কোশ্চেন করে। কে করবে? এই অনুরণ আসো, আসবে না, মলয় যাও। আরে পর 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 কোশ্চেন করে, মানে এমন কোশ্চেন করলে উঠতে পারলো না। যাও মলয় যাও। হ্যাঁ হ্যাঁ করো করো, আর কাকে নেমে কাছে। এই দীপা যাও, যাও 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 যাও। জ্বালা, তোমার নাম মনে রয়েছে বলে। এটা যে কোনো জায়গায় যখন কোনো গ্যালারি হবে সবসময় করবে, এটাতে কমিউনিকেশন একদম 1:1 হয়, শুধু 1:1। আমি কিন্তু বলিনি থার্ড চেয়ারে বসে আছে, এটা না একদম জিত করবে, টার্গেটে কমিউনিকেশন, স্ট্রং কমিউনিকেশন হবে। বুঝতে পেরেছো? কি বিষয় প্রশ্ন করবে তুমি দীপা, সহজ হয়ে যাবে। কিন্তু আবার এমন কোশ্চেন যিনি করেন সে ছাড়েই না, মানে সে ইন্ট্রো করতে করতে পারে, যে উত্তর দেবে সে হচ্ছে পালং শাকের ক্যাশমেন্ট। কি বিষয় বলো? সেটা হচ্ছে আমি তোমার অ্যাটিটিউড দেখি। প্রশ্ন একটা ছিল না পারে ডিউরিং ইন্টারভিউ 4টে কাজ আছে। একটা হচ্ছে প্রশ্ন যখন করছি আর কি প্রশ্ন করব, আর কি রেফারেন্সে ঝুলিতে আছে, টাইম কত আছে, ওয়াইন্ড আপ কখন করব, আমার আর কি প্রশ্ন আসতে পারে, এই সব দিক। মানে এক হাতে আমি প্রশ্ন করছি, আর এক হাতে আমি দেখবো আর কি বাকি আছে, আর কতক্ষণ টাইম আছে, আমাকে কি একটা দিকে প্রতিপন্ন করা গেছে, আমি যে ফোকাসটা নিয়ে শুরু করেছিলাম, এই সব চল। ঠিক আছে? তারপরে ঝপ করে একটা সময় শেষ হয়ে যাবে, তোমার তো উত্তরটা হলো না, কনক্লুশন টানতে পারবে না, তাই না? তাহলে ওকে সেভাবে একটা বলো, একটা টপিক। এটা পরের একটা টপিক ঠিক করে নি, স্লাইডে একটু যাবে, দিতে পারবে? স্লাইড তারপর নেক্সট। হ্যাঁ তারপর এই যে নন কোশ্চেন ছিল না, কোশ্চেন করলাম না। আচ্ছা আপনি এটা বিশ্বাস করেন না, না এটা হচ্ছে আপনি বিশ্বাস করেন প্রশ্ন, মানে আমি আরেকটা যেটা হচ্ছে সব থেকে এই যে নন ভার্বাল যে পার্টটা, মানে আমি কথা বলছি না বা কোনো কিছু ভার্বাল বলছি না, চোখ 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 আমি বলেছিলাম একটা কিলিং শব্দটা বলেছিলাম, কিলিং মানে যখন ডেসডিমোনা, হ্যাঁ ইট ইজ দ্য কজ, উৎপলত্ব যখন বলছেন, চোখে সেই খেয়াল আছে উত্তম কুমারের চোখ, যেটা আমরা সপ্তাহ বলতে দেখেছি, লুক লাইক এ কিলিং, আবার চোখ দিয়েও কাছে আনা যায়, সেই উত্তম কুমার অন্য সিনেমাতে নিয়ে এসছে। চোখের পলক ফেলতে দেবো না, আমি পুরোটা ওনাকে জাজ করবো যে কি কি বলছে, একটা টেলিপ্যাথিও কাজ করবো সবসময়। আমি যদি চোখ সরিয়ে নিই, মানে কিরকম, একবার মানে একজন যিনি ইন্টারভিউ নেবেন তিনি নিচ্ছেন, আর যাকে নেবেন তিনি প্রচন্ড বড় বাঙালি, মানে সে একটা হলে গেলে 700 লোক শোনে,
এবার সে হচ্ছে কি স্পেল বাউন্ডের মতো সে শোনে। সে একবার স্টুডিওতে এসছে, স্টুডিওতে এসে সে কথাই বলতে পারছে না। কেন কথা বলতে পারছে না? অ্যাঙ্কার কি করেছে, হ্যাঁ, শুরু করিতে এখন সময় সন্ধ্যে 6টা। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি। আমাদের বিষয় হচ্ছে এই, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে মিস্টার ককা গ। প্রথমে আপনাকে জানতে চাই যে আপনি যে জায়গা থেকে এসছেন, শিক্ষক দিবস আপনাকে আমরা আজকে ডেকেছি, আপনি কতদিন ধরে শিক্ষকতা করছেন? ইশারা করলাম। এবার আমি এদিক করছি, এদিক করছি, এদিক করছি, এদিক করছি, আর বলছি কি করছি? আমি শিক্ষকতা করছি বলে সে বলছে আমি এখন কথা বলি, লোকজন আমার দিকে তো তাকিয়ে থাকে, আর তুমি ভাই আমার দিকে তাকিয়ে নি, তুমি কি করছো? আরে আমি তো সিডিটা চালাবো, এরপরে গানটা দেবো, হ্যাঁ, এরপরে তো ওইটার লেভেলটা ঠিক হচ্ছে কিনা সবই করতে হবে, কিন্তু তার সাথে 1:1 চোখের পলকে থাকতে হবে তাকে। আমি যে শুনছি, হ্যাঁ আমি তো শুনছি, আমি হেডফোনে শুনছি, কিন্তু সে তো বুঝতে পারছে না যে আমি হেডফোনে শুনছি কিনা। কমিউনিকেশন ইন্টারভিউর সময় তাকেও করে ফেলতে হবে। ওই যে বলেছিলাম খেলা শুরুর আগে, টসের আগে দুই টিমের যে প্লেয়ার যেরকম করে সেই রকম ভাবে মানে তোমাকে বুঝে নিতে হবে। তোমার তার সাথে বডি ল্যাঙ্গুয়েজ, নেক্সট নন পোস্টের, তারপর আর নন ভার্বাল, এটাও বললাম। তারপরে ডিউরিং ইন্টারভিউ দেখো, দা ইন্টারভিউয়ার মাস্ট, দেখো কি কি আছে, পড়ো জিনিসটা। Four separate functions, the technical মানে সে কিভাবে কথা বলছে, কতটা সাউন্ড যাচ্ছে, কি হচ্ছে, সমস্ত কিছু। The direction of interview, আমি যেদিকে যাচ্ছিলাম, যেটা ঠিক করে নিয়েছিলাম, আমার ভিশন আমার টার্গেটের দিকে যাচ্ছে। The supplementary question and the time, দেখেও নিচ্ছে কত টাইম, ঠিক আছে। এই 4টে জিনিস আমাদের দেখো, 4টে জিনিস, মানে অ্যাক্টিংটাও হয়ে যাবে। নমস্কার সবাইকে। আজকে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে পেয়ে গেছি মলয়কে। আর মলয়, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আর আমরা জানি যে কিছুদিন আগেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, এবং কৃতীদের মধ্যে অনেকেই বলেছে বা জানিয়েছে যে পড়াশোনার পাশাপাশি নিজেদের হবি, এটাকেই তারা বিশেষভাবে গুরুত্ব দেওয়ার ফলে তাদের রেজাল্ট অনেক বেটার হয়েছে। তারা দিনে কিছু সময় পড়েছে, কিছু সময় নিজের হবিকে নিয়ে কাটিয়েছে। ফোন তারা ঘাটেনি, ফোন, বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র, তারা সেসব জিনিসকে তারা নিজেদের সঙ্গী করে নেয়নি। আর আমি জানতে চাই যে তাহলে কি বাচ্চাদের নিজেদের হবি, পড়াশোনা এসব নিয়ে থাকা উচিত? ফোন, ইলেকট্রনিক্স এসব কি ব্যবহার করা উচিত নয়? এসব কি জানা উচিত নয়? প্রথমেই আমি একটি কথা বলতে চাই, বর্তমানে যে ছেলেটি মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে, সে জানিয়েছে যে পড়াশোনার পাশাপাশি সে অনেক সোশ্যাল অ্যাক্টিভিটির সাথেও এঙ্গেজ ছিল। তো একথাও জানিয়েছে যে সে মোবাইল ফোন ব্যবহার করেনি। তো এক্ষেত্রে আমি একটি কথাই বলতে চাই, বর্তমান সময়ে দাঁড়িয়ে ইন্টারনেটের যুগে মোবাইলকে ব্যতি রেখে পড়াশোনা করা হয়তো একটু কষ্টসাধ্য, কিন্তু সেটিকে যে সরিয়ে রেখেও পড়াশোনা করা যায় তার উদাহরণ চন্দ্রচূড়। তো এখানে মোবাইল ফোনের ইউজ অ্যান্ড মিস ইউজ দুটো জিনিসকেই বুঝতে হবে, বাবা মাকে এবং ছাত্রছাত্রীকে। সেখানে প্রথমেই বলতে হয় যে প্যান্ডামিক সিচুয়েশানে আমাদের বাচ্চাদের হাতে মোবাইল ফোন ধরিয়ে দেওয়া হয়েছে এবং টোটাল পড়াশোনাটাই ইন্টারনেট মারফত হয়েছে। তো সেখান থেকে একটা দিক উঠে এসেছে যে বাচ্চারা মোবাইল ফোনকে খুব কাছ থেকে অ্যাক্সেস করার একটা প্রবণতা পেয়ে গেছে, যেটা হয়তো কেউ 5, 6, 7, 8-এ পড়ে, তখন তার হাতে মোবাইল আসা উচিত নয়, কিন্তু বাই ডিফল্ট এসে গেছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, বাবা মাকেও একটু নজর দিতে হবে
যেখানে সেলফোনের ব্যবহারটি শুধু পড়াশোনা জন্যে হচ্ছে কি পড়াশোনার ছাড়াও অন্য অনেক জিনিস। তো চন্দ্রচূড়ের আরেকটি জিনিসও ভীষণভাবে উঠে এসেছে যে পড়াশোনার পাশাপাশি সে অনেক রকম কো কারিকুলার অ্যাক্টিভিটিতে সে এঙ্গেজ। তো এখানে একটি কথাই বলবো যে বাঙালি সংস্কৃতিকে নিয়ে বাঁচে, পড়াশোনার পাশাপাশি এই সমস্ত সাংস্কৃতিক কাজগুলোও কিন্তু পড়াশোনাকে বহুলাংশে উন্নত করে, আমাদের অনেক স্কিল ডেভেলপ করে। যেমন গান আমি যদি ধরি, একটি কো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে গানও পড়ে। সঙ্গীত কিন্তু একটা সাধনা বলা হয়, সঙ্গীত সাধনা। তো কেউ সকালে উঠে যদি রেওয়াজ করে সে কিন্তু আদতে তার একাগ্রতাকেও বৃদ্ধি করছে। সেই একাগ্রতা বৃদ্ধি সেটা মেডিটেশনের মাধ্যমেও হতে পারে বা সঙ্গীত সাধনার মাধ্যমেও হতে পারে। সেটা কিন্তু তার পড়াশোনার কনসেন্ট্রেট করার ক্ষেত্রেও তার ফল দিচ্ছে। কেউ আবৃত্তি করে, আবৃত্তি করা এমন একটি শিল্প যেটা সেই ব্যক্তিকে বা সেই ছাত্র যখন বড় হচ্ছে তখন তার বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে। কারোর সাথে কথা বলতে গেলে তার যে বডি ল্যাঙ্গুয়েজ হওয়া দরকার, বা তার ভাষার মধ্যে কোনো আঞ্চলিকতার টান আছে কিনা সেগুলোও সে সেগুলোকে সে এড়িয়ে যেতে পারছে। তো এইভাবে আমরা দেখতে পাই যে কো কারিকুলার অ্যাক্টিভিটি পড়াশোনার পাশাপাশি একটি ছাত্রকে, বলা ভালো বৃহত্তর ক্ষেত্রে একটি মানুষকে একটি উন্নতর উচ্চতর মানুষ হতে বহুলাংশে সাহায্য করে বলে আমার অভিমত। আপনার কথা তো আমরা শুনলামই, কিন্তু আপনি বললেন যে পড়াশোনা, ইলেকট্রনিক্স, পড়াশোনা, হবি, ইলেকট্রনিক্স, এই তিনটের প্রতি, এই তিনটেকেই আমাদের একটা ব্যালেন্সে ব্যবহার করতে হবে বা ব্যালেন্স অনুযায়ী আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি যদি বলে দেন যে মোবাইল ফোনকে আমরা আমাদের পড়াশোনার ক্ষেত্রে কীভাবে ব্যবহার করে আমরা উপকার পেতে পারি, আর হবিকে কীভাবে আমরা আমাদের এই যে আমাদের একটা টাইট শিডিউল এখন স্টুডেন্টদের, কীভাবে তারা নিজেদের হবিটাকেও, নিজেদের প্যাশনটাকেও পড়াশোনার সাথে এগিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা, মোবাইল ফোনকে আমরা কিভাবে পড়াশোনার সঙ্গে ব্যবহার করতে পারি, ছোট্ট করে সেই কথাটা বলে দিই। আমাদের অনেক ইনফরমেশান আমরা তো বই থেকে পাই, এবং বইয়ের বাইরেও, আমাদের সিলেবাসের বইয়ের বাইরেও আমাদের অনেক কিছু জানার থাকে আর কি। তার জন্য তো আমরা ইন্টারনেটের সহায়তা নিই। আমরা তার মধ্যে দিয়ে ইউটিউব একটি বড় পার্ট, গুগল একটি বড় পার্ট। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা আমি বলছি, প্যাশন পড়াশোনার পাশাপাশি নিজেদের যে সমস্ত কো কারিকুলার অ্যাক্টিভিটিকে কী করে আমরা বাঁচিয়ে রাখতে পারি। শুনুন, আমরা প্রতিদিন সকালে উঠি এবং রাতে শুতে যাওয়ার মধ্যে যে সময়টাকে আমরা শেষ, পরের প্রোগ্রাম দিল্লি থেকে চলে এসেছে, নাটক শুরু হয়ে গেছে বা গান শুরু হয়ে গেছে, এবার ক্রিটিসাইজ করো। না, উচ্চারণ ভুল না। আচ্ছা বলো, তারপরে আমি বলছি। বলো, হ্যাঁ বলো বলো বলো। আই টু আই কন্টাক্ট ছিল না? ঠিক আছে, আর তারপর এক এক করে বলো। শোনো, এক মিনিট, ঋতব্রত, তুমি যে পয়েন্টটা বলবে তারপরে অন্বেষা সেই পয়েন্টটা রিপিট করবে না। নতুন যদি কিছু থাকে তাহলেই সেটা বলবে, বলার জন্যই কাউকে বলতে হবে। বলো ঋতব্রত। বললাম যে আই টু আই কন্টাক্ট ছিল না, মানে যেটা আপনি বললেন। আর একটাই আমি নেক্সট কি বলবে? উচ্চারণ, ঠিক আছে। নেক্সট, হ্যাঁ কি লেনদি? ও অনেকবার সুযোগ দিয়েছে, ওর দমের মাঝখানেই, হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা দেয়, ও ছেড়ে বসে আছে লাটাই দিয়ে, ওর বুড়ি 5,000 শাড়ি পাশে অন্য গ্রহে চলে গেছে। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে, মলয় কে? সে অভিভাবক না শিক্ষক না সমাজসেবী না কি, সেটাই আমি জানলাম না। দ্বিতীয়ত হচ্ছে, পরপর যদি বলি, ওই যে পরে ঢুকলো, সুজাতাই ঢুকেছে পরে। সুজাতা তো প্রথমে খেলাটা জানে না, তাহলে এখানে কি হচ্ছে সুজাতা তো সেটা রিয়েলাইজ করতে অনেক সময় লেগেছে। আপনারা শুনছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়েছে, এবং তার বিষয়ে যে এখানে সোশ্যাল মিডিয়া বা অন্যান্যতে না ঝুঁকেও শুধুমাত্র কিছু শখ যেটাকে পড়াশোনাতে উন্নত করতে পারে সে বিষয়ে আমরা কথা বলছি। পরের লোকটাকে রিপিট করে। দ্বিতীয়ত হচ্ছে, আমি ইচ্ছা করে বললাম 1 মিনিট বাকি আছে, ও কিন্তু গেস্ট তো আর ঘড়ির দিকে তাকিয়ে নেই, আমাদের কিন্তু আর ঠিক 1 মিনিট সময় আছে, আপনি এই দুটো পরপর বলে দিন। সেটাও হলো না, যে এখানে যেটা আছে 4 সেপারেট ফাংশনস, টেকনিক্যাল তুমি গেল, দ্য ডিরেকশন অফ ইন্টারভিউ যেদিকে যাচ্ছে,
মোবাইল থেকে কি কি উপকার আছে, মোবাইল থেকে আদৌ কি উপকার আছে, থাকতে পারে। মোবাইল না থাকলেও বৃথা নয়। কারণ মোবাইল উপকার আছে, একদম যে খেতে পায় না সেও তাকে একটা মোবাইল কিনে ফেলতে হবে। উপকার আছে বলেছে রেডিওতে, দীপা দিদি বলেছে, দীপা দিদি তো খুব ভালো ভালো কথা বলে। এবার সে বাড়িতে অশান্তি লেগে গেল। তাহলে আমার যেটা নিয়ে বিতর্ক আছে, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ তো আছেই, কোনো কোনো ক্ষেত্রে অভিশাপ। তাহলে প্রশ্নটা এমন যেটা আমি কাউকে চালিত করবো না সেই দিকে। মানে আগে বিজ্ঞাপন হতো উত্তম সুচিত্রা সিনেমাতে যে তাহলে 24 তারিখ দেখা করছি আমরা ঘরের মাঠে গভর্নমেন্টের সামনে। 24 তারিখ কিবার চুই দেখি এলআইসির বিজ্ঞাপনের, এলআইসির ক্যালেন্ডারের সামনের মাসের 24 তারিখ উল্টালো, কারণ ওটা এলআইসির বিজ্ঞাপন, এলআইসির সিনেমাটাতে নিশ্চয়ই পয়সা দিয়েছে, ঠিক আছে, হাসি না। মানে এবার 24 তারিখ শনিবার দেখা গেল। এখন কিন্তু সিনেমা ওই সমস্ত ভাবে বিজ্ঞাপন হচ্ছে। আমার ড্রেস বেশভূষা এমন যে এটা ডেকাথেরন থেকেই পাওয়া যায়, ওই নায়ক ডেকাথেরনেরই লোক, মানে প্রচ্ছন্ন ভাবে রয়েছে। তাহলে আমি কিভাবে তাকে পরপর ইন্টারভিউ নেব, তার কোশ্চেন কি, কোন দিকে যাবে, আমার সাপ্লিমেন্টারি কোশ্চেন আর কি আছে, তার সাথে আমার টাইমিং সেন্সটা আছে কিনা। তাহলে একটা তুমি প্রোগ্রাম করছিলে আর ওই স্টুডিওতে ওরা দুজন বসে আছে, নেক্সট চলে যাও ঋতব্রত আর অন্বেষা, হ্যাঁ, ওরা বসে আছে অন্য স্টুডিওতে, এখানে স্টুডিওটা ঘ্যাচাং করে কাটা পড়লো, ওইখানে লাইট পড়ে গেল বা ওইখানে অডিও খুলে গেল, তাহলে এর শেষ হলো না। দীপা বুঝতে পারলে? হ্যাঁ, তোমাকে তো আমি ইচ্ছা করে ক্লিপটা দিলাম যে আর 1 মিনিট আছে, তোমাকে তো সেইটা তুলতে হবে যে আমি 1 মিনিট আছে। তাহলে ইন্টারভিউ চলাকালীন তোমার সাপ্লিমেন্টারি কোশ্চেন, তাহলে এই স্লাইডটা ক্লিয়ার। নেক্সট আর কোনো প্রশ্ন আছে বলো? অনেকগুলো স্কিল, এই যে আমাদের যেটা এইটা দেখো, এইটা যাও না আর তৈরি হবে না, অনেক তৈরি হচ্ছে তোমার, যাও। এই তো হ্যাঁ, মানে তোমাদের ইন্টারভিউটা আমরা দেখেছি 5 মিনিট, এবার লাস্ট 1 মিনিটের পর রোলটা করো সেমটা, ওই যে ওই সাবজেক্টটা। বোঝা গেছে তো সাবজেক্ট? না কেন বোঝায়নি, কে বুঝতে পারছে না? সাবজেক্ট থেকে বোঝা যাচ্ছে না। আমি ওয়াইন্ড আপ করবো, আমি গোটাবো, জাল গোটাবো, এবার সেইটাই আমি আমার গেস্টকে কি করে বোঝাবো, কি করে প্রোগ্রামটা শেষ করবো, ব্যাকআপটা এর তোমার শব্দচিত্রের মধ্যে দিয়ে বলো। মানে আমি শেষ করবো, যেটা তুমি বললে লাস্ট 1 মিনিটের কথাটা বললে, লাস্ট 1 মিনিটে আমি অ্যাজ এ ইন্টারভিউয়ার কি করে, আমি অ্যাজ এ ইন্টারভিউয়ার কি করে তোকে তাড়াতাড়ি, হ্যাঁ তাই তো। তোমাদের মধ্যে কেউ একজন ইন্টারভিউ নিচ্ছ, কেউ একজন দিচ্ছ, তোমরা চলছে 1 ঘন্টা ধরে শোটা, এখন লাস্ট 59 মিনিট, এইবার শেষ করবে। মানে শর্টে বলে জিনিসটাকে শেষ করতে আমি আর ক্লু দেবো, আমি বলেছি 1 ঘন্টা ধরে প্রোগ্রামটা চলছে, 59 মিনিট হয়ে গেছে, আর ঠিক 1 মিনিট বাকি আছে, কেউ কিভাবে শেষ করবো সেইটা শেষ করবো, টপিকটা ওই যা খুশি শেষ করবো, লাস্ট একটা কোশ্চেন। আমি কোশ্চেন করব, যে খুশি। স্যার টপিক পাচ্ছ না, টপিক কি? হ্যাঁ ঠিক আছে, আমরা একদম শেষ মুহূর্তে এতক্ষণ ধরে আলোচনা করছিলাম আমরা কি করে আপনি নিজে গিটার বাজিয়ে গান মানে শিখবেন। গিটার বাজাতে পারেন অনেক, আমরা একদম শেষ গান আমরা বাজাবো যেটা, ঠিক আছে। কার গান শোনো, গিটার বাজাও, কার গান শোনো? মেটাল রূপম ইসলাম। আর আমরা শেষ করবো আজকে জন ডেনভারের কান্ট্রি রোডস গানটা দিয়ে। আমরা ডেনভার তুমি বলবে, রূপম ইসলাম বলবে না, আমি কাউকে ছোট করছি না, মানে
জন ডেনভারের লাইফটা যে বাড়িতে গিয়ে পড়তো, হ্যাঁ, সে কি করতো, তার গিটারটা কোথায় ছিল, মানে রকি মাউন্টেন হাই, সানশাইন, যার গান, এগুলো শুনবে তো গিটার বাজাতে গেলে। ঠিক আছে, তাহলে জন ডেনভারের গান দিয়ে আমরা শেষ করব, কিন্তু আর ঠিক 1 মিনিট সময় আছে। গিটার, ঠিক আছে, আপনি আমাদের যারা একদম শেষ মুহূর্তে, এই দেখো কথাগুলো দেখো, আমরা একদম শেষ মুহূর্তে কি গান বাজাবো, ধরো 3 মিনিট আছে, লাস্ট গানটা আমি 2.5 মিনিটের গান শেষ করবো, একদম শেষ কথা, যারা আগামী দিনে ইনস্ট্রুমেন্ট বাজাতে আসবে পড়াশোনার সাথে সাথে। ওকে একটা সঙ্গীত বিশিষ্ট হিসেবে বলে বড় আমি বলতে চাইছি টাইম, তার সাথে হচ্ছে মানে আর কি কি আছে সেই জায়গাটা, এই সাবজেক্টটা দেখো, ফাইনালি শুড অনলি বি ইউজড ওয়ান্স, ইট মে ইউজফুলি, পর 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 যেটা আছে সেইটা, আগের স্লাইডটা যেমন ওরা করবে এটা হচ্ছে সেইভাবে করো। সঙ্গীত বিশারদ খাওয়াবে কি বাইরে গিয়ে ওকে, না ও তোমায় খাওয়াবে ওকে সঙ্গীত বিশারদ করবে? টপিক বল একটা, আমি সেটা করে দিচ্ছি। ঠিক আছে, ওটা নিয়েই বলছি, কিছু একটা বলে দিবি। মেয়েরা বেশি বাধ্য, তাই দত্তক নেওয়ার সময় কন্যা সন্তান নেওয়াই শ্রেয়। চলো আরে ওটা না, এই সঙ্গীত এটা নিয়ে বলছি। প্রোগ্রাম শেষ, মানে এতক্ষণ ধরে শুনলে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিল, আপনারা শুনছিলেন, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনারা শুনছিলেন। আমরা জেনে নেব তার কাছে, শো একদমই শেষের দিকে আমরা তার থেকে জেনে নেব যে আমরা তার থেকে জীবের আওয়াজটা পর্যন্ত আমরা শুনছি, মানে হাসি না, মাইন্ড ইট, মানে কথা বলার ক্ষেত্রে সেটাও আমি আমরা পাচ্ছি, খেয়াল রাখো, হ্যাঁ, কোথায় ঢুকিয়ে যাচ্ছে সেটা না, ওকে যখন কথা বলছে বলো, হ্যাঁ কি জেনে নেবে? আমরা জেনে নেব তার থেকে আপনার সঙ্গীতের একদম হচ্ছে না, মানে সম্মেল করছে, ফাম্বল করছে, তোমার পোস্টের নেই ভেতরে। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সঙ্গীত বিশেষজ্ঞ অন্বেষা। আমাদের শো একদমই শেষের দিকে, তো আপনি কিছু বলতে চান শো এন্ডিং? এটা হচ্ছে কোন আর কি আপনি বলবেন, আর কি কিছু বলতে চান? এতক্ষণ ধরে তো বলছিল, প্রশ্ন ঠিক নেই। এই যে না শেষ করা, ওকে তো একটা বলতে হবে, সেইটা তো তারা তো ক্লোজিং এ হয়ে গেল। টপিকটা কি এইটা থাকবে না? এটাই থাক, এটা নিচে বসে হাসা সহ ওখানে গিয়ে করতে পড়া, কিন্তু এটাই তোমায় পড়তে হবে। ওটাই সঙ্গীতই বলেছে, সঙ্গীত নিয়ে একটু প্রবলেম হচ্ছে, সঙ্গীত নিয়ে প্রবলেম, অন্য কিছু নিয়ে বলবো। নতুন কোনো সিনেমা আসছে সেটা নিয়ে, তুই ধর আর্টিস্ট বা তুই ডিরেক্টর, তুই ডিরেক্টর, তোর একটা বই আছে সেটা নিয়ে। না না, ও স্টুডেন্ট, কি করে আপনার যে বাবা যে কলেজ টাকা দেয় ইয়ে সেটা বাঁচিয়ে কি করে সিনেমা দেখেন আজকে, এটা নিয়ে এতক্ষণ হয়েছে, এবার শেষ। মানে ও বাঁচিয়ে সিনেমা দেখছে, ওটা নিয়ে এতক্ষণ জ্ঞান দিয়েছে, এবারে ও কি করবে, সিনেমাটাও এখনো দেখবে না, পড়াশোনাটা চালিয়ে যাবে। হ্যাঁ বলুন, শেষ 2 মিনিটের মধ্যে, 1 মিনিট 2 মিনিট সময়, ঘড়ি দেখবে কিন্তু, হ্যাঁ কি বলছো না বলছো সব কিছু। ফিরে এলাম বিরতির পর, আপনারা শুনছেন মুখোমুখি। আমরা একদম সাক্ষাৎকারের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের সাথেই রয়েছে, আপনারা শুনছিলেন, অন্বেষা দাস, যিনি আমার তার যে আজকের এই সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে তার পড়াশোনার পাশাপাশি তিনি পয়সা জমিয়ে সিনেমা দেখেছেন, এবং হয়তো এটা একটা রেকর্ড যে তিনি কলেজ যাচ্ছেন, কলেজের পাশাপাশি এত সিনেমা দেখেছেন এবং তার সিনেমা সম্বন্ধে
বিভিন্ন ধরনের সিনেমার জ্ঞান সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা যেহেতু আমাদের হাতে একদমই সময় নেই, প্রায় হয়তো 1 মিনিট মতো সময় রয়েছে, তো আপনাদেরকে বলে দিচ্ছি যে শেষ প্রশ্ন তার কাছে রয়েছে যে অন্বেষা, তোমার যে এই সম্পর্কে, আচ্ছা স্যার আমি তুমি বা আপনি বলতে পারি কি? আচ্ছা আপনি চলছিল তখন। আচ্ছা অন্বেষা, আপনি যে এতক্ষণ আপনার গল্পটা শেয়ার করলেন আমাদের সাথে, আমরা শুনলাম বা আমাদের শ্রোতা বন্ধুরা ছিল তারাও শুনছিল, তো শেষ প্রশ্ন এটাই যে পড়াশোনা চলছে, সাথে এটা একটা মানে আপনার কাছে শখ যে সিনেমা দেখবেন, এই যে সিনেমা দেখা, এটাকে নিয়ে কি মানে সিনেমা দেখা থেকে কি সিনেমার জগতে আসার কোনো ইচ্ছা আছে, নাকি শুধুমাত্র সিনেমা দেখবে আর পড়াশোনা চালিয়ে যাবে? না, সিনেমাতে আসবো এটার কোনো ইচ্ছা নেই, কিন্তু সিনেমাটা দেখতে ভালো লাগে, তো ওই জন্য মানে মানে কলেজে আসার যে যাতায়াতের যে পয়সা সেখান থেকে বাঁচিয়ে সিনেমাটা দেখি আর সিনেমাটা দেখতে ভালো লাগে। আমি এটাই বলবো যে সব কিছুই করা উচিত, শুধু পড়াশোনা চালিয়ে যাব এটা নয়, মানে সব কিছুই করবো, শুধু সিনেমা বলে না, সব কিছুই করবো, আর এটাই বলবো। অনেক ধন্যবাদ অন্বেষা দাসকে। আপনারা শুনছিলেন মুখোমুখি। আমরা চলে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানের দিকে। আমাদের সাথে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আপনাদের মন জয় করার জন্য RJ ঋতব্রত, নতুন কিছু গান নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও মির্চি 98.3। তুমি কি? আচ্ছা আমার ইন্ট্রোডাকশন, তোমার ইন্ট্রোডাকশনই তো দিতে না শেষে ওয়াইন্ড আপ করলে, তাহলে তুমি যে ছিলে, ঋতব্রত আসছে, ও আসছে, সব বলে দিতে, তুমি নিজেরটা বললে না, তাই না? ঠিক আছে, মাথায় থাকবে কিন্তু টাইম, সময়, কে ছিল, কোথায় ছিল। আগে একটা সময় ছিল অ্যানাউন্সার ছিল, এতক্ষণ শুনছিলেন অমুক, এই শুনছিলেন এই বা অন্যান্য, ঠিক আছে, একটা থেকে আরেকটা যাওয়ার জন্য। আবার অনেকে আবার এত নাম বলে, সেটা আবার বিরক্তিকর, ঘন্টায় ঘন্টায় সেটা নিজের নাম বলে, ঠিক আছে। এবার তুমি পাল্টাটা করে দেখাও, পাল্টাটা করে দেখাও। শেষ মুহূর্তে ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন কি ইন্ডিয়ান কেমন পাওয়াতে বাইরে যাচ্ছে, ইন্ডিয়ান আমেরিকা খেলতে যাচ্ছে, কিরকম প্রেডিকশন? বরং একদম ফার্স্ট চ্যাপ্টারে চলে যাও, তোমরা দুজন ইন্টারভিউতে বসবে, একটা টপিক আছে, ঠিক তার আগে আলোচনা করছো 2 মিনিটের সময়। তো এই চ্যাপ্টারটা পড়েছো তো? স্লাইডটা আগে ব্যাক করো, স্লাইডটা মনে আছে তো? ব্যাক একদম স্টার্টিং এ শুরু, আরো আগে হ্যাঁ পরেরটা, না আরো উপরে, হ্যাঁ উপরে যাবে। এই যে প্রি ইন্টারভিউ ডিসকাশন, এটা কি অন এয়ার? হ্যাঁ মানে অন এয়ারে যাচ্ছে না, তোমরা স্টুডিওর মধ্যে আছো, মাইক অফ আছে, বলো তোমাদের, তোমরা করতে যাচ্ছ হচ্ছে ওই ঠিক ওদের যে ইন্টারভিউটা, যে পড়াশোনার সাথে সাথে অন্য ক্যালকুলার অ্যাক্টিভিটিস থাকলে সেটা কতটাকে পড়াটাকে উন্নত করে, কি কি প্রশ্ন করবে না করবে সেটা তাড়াতাড়ি স্টার্ট নাও। হ্যাঁ প্যাশন হবি থাকলে পড়াশোনা কতটা পড়াশোনাটার সাথে সাথে কি প্রশ্ন করতে পারে সেরকম কি? নমস্কার। না শুরু হয়নি তো, তোমাদের 2 মিনিট হচ্ছে, তোমরা পড়াশোনার বিষয়টা নিয়ে কি প্রশ্ন করবে সেই জায়গাটা বলো। আমি শুধু কোশ্চেন বলি, আর বলবো না, ক্লাস এতক্ষণ ধরে হয়েছে। খেয়াল আছে আমরা বলেছিলাম যে যখন আমরা প্রি ইন্টারভিউ ডিসকাশন করবো, আমরা কিন্তু কখনোই কোশ্চেনটা বলবো না, যাতে মনে হবে লিসনার যে এরা গোটা ওরা কোন কোন দিকে যেতে পারে, কোন কোন জায়গায় যেতে পারে, সেই জায়গাটা নিয়ে, সেইটাই আমি বললাম, বুঝতে না? বললাম আমাদেরকে বোঝাও, আমরা তো সেটা দেখতে চাই যে তোমরা ও তো আর যে স্টার্ট না করলে কি না, মানে ও তো আর যে রয়েছে, এবার আমাকে যে প্রশ্ন করবো তো স্টার্ট করতে আমি বলছিলাম স্যার, মানে ও ধরুন ওর যেহেতু প্রেজেন্টার, ও একটা কোনো গল্প বা ওর একটা ছেলেবেলা কথা নিয়ে শুরু করলো, এবার সেটা নিয়ে টপিক আজকে যে এই হবি, পড়াশোনার সাইডে হবিটা কতটা হচ্ছে, এরকম ভাবে শুরু করছে। এই যে এখন যেমন যে মানে এখন যে এত ফোন, ঠিক আছে, তো আগে মানে আগে যেটা ছিলই না, কিন্তু এখন যে ফোনের দ্বারা যে আমরা এত কিছু জানতে পারছি, অনেক কিছু জানতে পারি, যে গুগল করলে কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সেটা তো আগে ছিল না, তো এখন সেটা আমাদের মধ্যে আপডেট হচ্ছে, তো এবার সেই বিষয়ে বলতে তো কি আপনার মতামত
তো অনেক কিছু, মানে ছেলেবেলায় আমরা যেরকম যেই সুযোগগুলো পেতাম এখনকার সময় মানে বাবা মা হোক কিংবা বাড়ির যে কোনো গার্জেনরা সেই দিকে আমাদের একটা সময় ছিল যে একটা এজ ছিল সেই সময় মানে বাবা মার ইচ্ছা এটা যদি এরকম হতো এখন যে আমরা প্রথমে যা বলছি আমাদের বাবা আমাদের ছেলেবেলা এটা নিয়ে একটা সেগমেন্ট থাকবে, দ্বিতীয়টা হচ্ছে যে পড়ার সাথে সাথে যোগাযোগের হাত তো আদৌ কিছু দরকার আছে, কোভিডের জন্য ছিল, কিন্তু ওটা হচ্ছে একটা অ্যাডিকশন। ঠিক আছে, আচ্ছা ফোন না হয়তো আমাদের ল্যান্ডলাইন থাকতে পারতো, ল্যান্ডলাইন কি ফিরিয়ে আনা যায়, আমরা কি ওই দিকটা যাবো, এই হচ্ছে আলোচনা। আমি কিন্তু কোশ্চেন বলছি না, আমি সেইটাই বলছি। ঠিক আছে, চলে আসো। আর কে বাকি আছে? কি কি বাকি আছে? বর্ণালী একটু সাম আপ করে দাও পুরো আজকের আমাদের এটা কি কি শিখলে না শিখলে। চলে আসো তাড়াতাড়ি। আজকে কি কি হলো, মানে এতক্ষণ ধরে 3 ঘন্টার একটা ইন্টারভিউ সেশন হলো। তুমি হচ্ছে এটা হচ্ছে লাইভ রেডিওতে যাচ্ছি, এইবার তুমি হচ্ছে অ্যাঙ্কার, যেটা ম্যাডাম শুরুতে ইন্ট্রোডিউস করে দিয়েছিল সেইটাকে এবার গুটিয়ে তুমি শেষ করে পরের প্রোগ্রামে যাচ্ছ। সেইটা বুঝতে পারলাম, মানে এবার তুমি গোটাচ্ছ। অ্যাঙ্কারও হাত ধরে চলে গেছে, হেডফোন খুলে ফেলেছে, তার ফেডার নামিয়ে দেওয়া হয়েছে, এবার পুরোটা তোমার, তুমি 3 ঘন্টা ধরে ছিলে সেইটা। Thank you everybody for being here. It was a very successful session for all of us. We learned a lot in this 3 hours. আজকে যিনি এসেছিলেন তিনি আমাদের অনেক কিছুই শিখিয়ে গেছেন। তিনি আমার বেঁচে আছে, সামনে আছে তো তোমার, হ্যাঁ মানে আপনার ওই রকম মানে কনফিউশনটা স্টুডিওতে তো সব তোমার উল্টো দিকেই বসে আছে। সেইটা যিনি এসেছিলেন পাস্ট টেন্স না, আছে এখন, যিনি আমাদের সঙ্গে আছেন, সুদূর অতীত আর কাছের অতীত। ঠিক আছে, চলো। যিনি আমাদের সাথে আছেন এখন, তিনি আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন। ইন্টারভিউ কি করে নেওয়া হয়, ইন্টারভিউতে যেগুলো ডুজ অ্যান্ড ডোন্টস, প্রি ইন্টারভিউ কি হয়, ইন্টারভিউয়ের আগে কি করে কোয়েশ্চেন ফর্ম হয়, আমরা সবই শিখেছি। আশা করছি এরপর থেকে যখনই আমাদের কখনো ইন্টারভিউ নিতে হবে আমরা হেজিটেন্ট হব না, ভালোভাবে আমরা ইন্টারভিউ নিতে পারবো। আর আমি আসছে আমি বলেছিলাম আইটাকে ব্ল্যাক করে, তাহলে কনফিউশনে আই চলে এলো সব। এরপর থেকে যখনই আমরা কোনো ইন্টারভিউ নিতে যাব আমরা হেজিটেন্ট হব না। আমরাও না, তুমি তো উপস্থাপক, যারা আজকে শুনলো তারা শ্রোতারা আপনারা শুনলেন তো, তাহলে এইভাবে আপনারা যদি এগিয়ে যান মানে আপনারা যেটা এরপর থেকে যখনই আপনাদের ইন্টারভিউ নিতে হবে আশা করছি আপনাদের কখনো কোনো হেজিটেন্ট হতে হবে না, আপনারা এফর্টস দিয়ে সুন্দর করে ইন্টারভিউটা নিতে পারবেন। এই সেশনটা ওটার জন্যই ছিল, আমরা অনেক কিছুই শিখলাম। আর আজকের জন্য এইটুকুই। নেক্সট প্রোগ্রাম আবার রিপিট ব্রডকাস্ট হবে হচ্ছে, এই সেশনটা রিপিট ব্রডকাস্ট হবে না, এটা একটা লাইভ সেশন ছিল, কিন্তু আমি আশা করি সেদিকে ভ্যালিডিটি সেশন হবে, খাতা খুলে দেখা হবে। চলো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আর শেষ করবো, কারো কোনো প্রশ্ন নেই? অভাগী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই, প্রশ্ন না করিয়া ইহারা প্রমাণ করিল যে ইহারা বুঝে না। বুঝলে, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে কেউ কিছু শেখে না, যদি প্রশ্ন থাকে তাহলেই হচ্ছে। You should be having some queries to sir, I think. কিছু তো প্রশ্ন থাকার কথা। কারোর কোনো প্রশ্ন নেই? এত সুন্দর একটা enriching session with activities, interactions. কিছু কোয়েশ্চেন থাকলে আচ্ছা বলো। আমাদের আজকের বিষয়টা ছিল না। ঠিক আছে, প্রশ্ন করো, বাইরে থেকে করবো।
সেই জায়গায় তো মানে সবার জন্য বলতে হচ্ছে, যেমন রেডিওতেও যেমন সবার জন্যই বলতে হয়, কিন্তু লাইভ সেশন চলে মানে সেটা দর্শক সামনে বসে থাকে। এবার সেই জায়গাটা মানে কি বলবো, কিভাবে অ্যাড্রেস করবো? কালকে অর্পণ করাইনি, মানে ওটা বলতে চাইছি না। যদি এরকম হয় যে একটা রেডিও, যে রেডিওটা 8:30টার সময় চলে, ঠিক সেই সময় বাবা দাড়ি কাটে, মা হচ্ছে রান্নাঘরে থানকুনি পাতা ঝোল করে, দিদি হচ্ছে স্লিপিং ইয়েটা গোছায়, আর ভাই হচ্ছে বলটা কমে, এটা বলেছে কেউ এরকম গল্প? হ্যাঁ, তাহলে অ্যাড্রেস যখন করবো যে আপনি সিঙ্গুলার, হ্যাঁ আমি জানি না বলবো আপনাদেরকে স্বাগত তা না করে 1:1 যদি হিট করা যায়, আমি নমস্কার, আমি সবাইকে একসাথে করছি নমস্কার, মানে ইন্ডিভিজুয়াল অথচ মাস কমিউনিকেশন, মানে বাবা ভাবছে আমাকেই বলছে, মা ভাবছে আমাকেই বলছে, দিদি ভাবছে আমাকেই বলছে, মানে 1:1 সেইটা স্টেজের ব্যাপার, ঠিক আছে? এবং মাইক্রোফোনকে কিভাবে কথা বলবো না বলবো সেটা আরো অন্যরা আরো বিশদে জানাবে। আর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? রৌনক, কোনো প্রশ্ন? বর্ষা, বর্ষা কোনো কথা বলেনি, তাই তো? বর্ষা, ওটো ওটো ওটো, বলো কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন নেই? কোনো প্রশ্ন? হ্যাঁ আকাশ, নেই, তাহলে কনফুট করে দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। কে বলছে উচ্চারণ, কে বোঝাচ্ছে? উচ্চারণ হচ্ছে তখনই আরো ভালো হবে যদি বানানের উপর দখল থাকে। আমাকে একটা পড়তে দিল, সেই পড়াটার ক্ষেত্রে কি আছে, বাক্যটা কি, শব্দটা আদৌ এটা হয় কি না। হ্যাঁ, জ্যোতির্ময় কোনোদিন তয় রশ্মি ছাড়া হবে না, কিন্তু কেউ যদি বলে আমি জ্যোতির্ময় তয় দীর্ঘি দিয়ে লিখি, মানে বানান সামনে যদি থাকে না, মানে হরকিষাণ সিং সুরজিৎ কানপুইস্টারের মতো হবে না। কিন্তু কারো কারো ক্ষেত্রে কোন রকম শব্দ যদি ভুল থাকে তখন ওই ইরিটেশনে দেখবে আটকে যায়। মানে আমার কথা হচ্ছে যে সে ভালো পারবে যার বানানের দক্ষতা আছে, যে ভালো প্রুফ রিডার, যে ভালো শ্রোতা, সেই ভালো বক্তা হতে পারে, এবং যে বেশি পড়বে, যার নলেজ আছে। ওইটা কিন্তু ওইখানে রবীন্দ্রনাথ কে ছিলেন? রবীন্দ্রনাথ ছিলেন এমন একজন মানুষ, জানেন না রবীন্দ্রনাথের অনেক অনেক বড় বড় ব্যাপার, এমন মানে কিছুই না, এটার জন্য রবি ঘোষের নাটকটা শুনতে হবে। হ্যাঁ, মানে অসাধারণ সব ইয়েগুলো রয়েছে, মানে কথা এবং তখনকার দিনে স্ক্রিপ্ট বা অন্যান্য, সেইটা আর হচ্ছে আত্মস্থ করে নেয় কোনো একটা জিনিস। শর্টকাট মেথডে হবে না, মানে আর যে আমি আর যে শব্দটা পছন্দ করি না, ভালো লাগে না, আমার নামের আগে কিন্তু আর যে নেই, ঠিক আছে? মানে আর যে কেন আরো কিছু তো হয়, তুমি খালি রেডিওর মধ্যে সীমাবদ্ধ থাকবে, তুমি দূরদর্শনে যেতে পারো, অন্য কোনো মিডিয়ামে কাজ করতে পারো, কমিউনিটি রেডিওতে যেতে পারো, সব কিছু সেইভাবে ঠিক করে নেওয়া, বানান শব্দ প্রত্যেক কথা। আর সেটা অন্যরা আছে, মানে র যদি হয় 12 হাড়ি রাবড়ি বেশি বাড়াবাড়ি, হ্যাঁ, মানে এটাও যারা আছে নাটক করানো, এটা আমার পার্ট নেই না, মানে রিপিট হবে, অন্য কেউ বলবে, ঠিক আছে? মানে তার জন্য সবার বড় হচ্ছে শেখানোর থেকে বড় কথা হচ্ছে রোজ খবরের কাগজ বা কিছু একটা জোরে পড়া, কান তৈরি, কান তুলে তুলে, তাহলে তুমি বলবে এই বয়সে এত পড়বো কেন? যত শুনবে তত দেখবে ভেতরে ঢুকে যাবে। বই পড়ে যেটা হয় না, কেউ যদি পাশে পড়ে তাহলে দেখবে সব তোমার আত্মস্থ। আর কারো প্রশ্ন? সাহেব কোনো প্রশ্ন নেই? অন্বেষা কিছু নেই তো? অনুরণ নেই? আর কারো কিছু? তাহলে ম্যাডাম শেষ করছি।
থ্যাংক ইউ স্যার ফর দিস ট্রুলি এনরিচিং সেশন। আর তোমরা তো বুঝলে কোথায় তাহলে তোমরা ল্যাক করছো। যদি আজকে অ্যাসপায়ার করো রেডিও জকি হওয়ার জন্যে, তাহলে এই যে হ্যান্ডস অন এক্সপোজারটা পেলে, তাহলে এটা তো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। কারণ শুধু মানে থিওরিটিক্যাল অ্যাসপেক্টস নয়, তোমাদের একদম হাতে ধরে স্যার অনেক কিছু শেখালেন কিন্তু। তো সেখানে নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো যে শুধু অ্যাসপায়ার করলে হবে না, হাউ মাচ ইউ নিড টু ওয়ার্ক অন দ্যাট, রাইট? তো সেইগুলো এরমভাবে চলতেই থাকবে আমাদের সেশনসগুলো। আর আমরা আবার কিন্তু 2টোর মধ্যে তাড়াতাড়ি তোমরা ব্যাক করে এসো, আবার নেক্সট সেশন শুরু হবে। হ্যাঁ, 2:10 মধ্যে চলে এসো একেবারে।